আজকের উপস্থিত যে সকল আসছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার উপরে, আমাদের এই জ্ঞানমূলক ক্লাসে হাজির থাকার তৌফিক দান করেছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শহীদুল্লাহ স্যার, শরীফুল স্যারকে একটু মিউট করে দেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টা বর্তমান সমাজে কিংবা আমাদের বর্তমান পৃথিবীতে মহামারী আকারে ধারণ করেছে। যে মহামারীটা আমরা করোনাকালীন সময়ে দেখেছি যে মানুষ ইনস্ট্যান্ট মারা যায়, মারা যায়। কিন্তু এই আজকে আমাদের আলোচ্য বিষয়টা চর্মরোগ, স্কিন ডিজিজ। এই চর্মরোগটা এমন একটা জিনিস, অর্থাৎ এমন একটা রোগ যে রোগটা মানুষকে ধুকে ধুকে শেষ করে দেয়। আমি দেখেছি প্রায় অনেকগুলো রোগী আছে যারা 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি সারা জীবন এই চর্মরোগে ভুগছে, অর্থাৎ দুরারোগ্য ব্যাধি। এটাকে আমরা যদি বলি যে স্কিনের এক ধরনের মানে ক্যান্সার যদি বলে থাকি, সেটা ভুল হবে না। অনেক রোগী পাওয়া গেছে যাদের সারা জীবনে কখনো এই চর্মরোগটা সারে না। তো আপনারা যদি সহজে বুঝতে চান যে চর্মরোগটা কি, তাহলে আমরা সহজ ভাষায় বলি। সহজ যে ভাষাটা, সেটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হচ্ছে চর্ম, অর্থাৎ স্কিন। এই স্কিন যদি এফেক্টেড হয় যে কোনো উপায়ে, সেটা হইতে পারে আর্টিকেরিয়া, সেটা হইতে পারে সোরাইসিস, সেটা হইতে পারে স্ক্যাবিস, সেটা হইতে পারে রিং ওয়ার্ম, সেটা হইতে পারে আপনার ব্রণ, সেটা হইতে পারে ফোড়া, কিংবা সেটা হইতে পারে ঘামাচি। এ ধরনের চর্মের উপরে বিভিন্ন যে রোগগুলো হয়, এই রোগগুলোর সম্মিলিত একটা নাম হচ্ছে স্কিন ডিজিজ, অর্থাৎ চর্মরোগ, চর্মের রোগ। আমাদের যে চর্মটা আছে, অর্থাৎ আমাদের যে চামড়া আছে, চামড়ার উপরে যে সকল রোগগুলো ফুটে ওঠে, এই সকল রোগগুলোকে আমরা কি বলি? চর্মরোগ। এখন চর্মরোগটা কেন হয়, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে। দেখেন, চর্মরোগ যদি হোমিও ভাষায় বলি, সেক্ষেত্রে আমরা শরিক মারাজমের দিকটা খেয়াল করতে পারি। শরিক মারাজমের প্রাদুর্ভাব, অর্থাৎ শরিক মারাজমের কারণে আমাদের শরীরে চর্মের বিভিন্ন ধরনের উদ্বেগ দেখা দেয়। কিন্তু টোটাল মেডিকেল ভাষায় যদি আমরা বলি, সেক্ষেত্রে বিভিন্ন কারণবশত, বিভিন্ন কারণে চর্মরোগটা হয়ে থাকে। যেমন দেখেন, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমরা বাঙালি তো, কিংবা আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে যারা বাস করি, আমরা কিন্তু আমাদের শুরুর থেকেই আমরা কখনো পরিষ্কার জাতি হিসেবে গণ্য না। আমরা বাঙালি জাতিটা কিংবা ভারতীয় উপমহাদেশে যে সকল মানুষগুলো আমরা বাস করি, আমরা কিন্তু অপরিষ্কার জাতিতে বিশ্বাসী, অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সবসময়। তো সেই হিসেবে প্রথম যে কারণটা, সে কারণটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা, চর্মরোগের প্রথম কারণ। এক। দ্বিতীয় কারণ হচ্ছে বংশগত কারণ। বংশগত কারণে অনেক সময় চর্মরোগ দেখা দিয়ে থাকে। এর পরবর্তী যদি কারণ বলি, সেটা হচ্ছে
আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। কেমন? আমরা অধিক পরিমাণে অ্যালার্জি জনিত খাবার গ্রহণ করি, যেমন গরুর মাংস, হাঁসের মাংস, বেগুন, পুঁই শাক, চিংড়ি মাছ, কিংবা যে সকল অ্যালার্জেটিক খাদ্যগুলো আছে, যেমন ঢেঁড়সে অধিক পরিমাণে অ্যালার্জি আছে, এই জাতীয় খাবারগুলো আমরা হরহামেশা গ্রহণ করি, যার ফলে আমাদের চর্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এরপরে আমাদের লিভারের যে সমস্যা, লিভারের সমস্যা যদি দেখা দেয় কিংবা লিভারে যদি কোনো প্রকারের সমস্যা থাকে, আমি গতদিন আলোচনার সময় একটা কথা বলেছিলাম যে অ্যাজমাটা কেন হয়? অ্যালার্জেটিক কারণে। ঠিক তেমনি লিভার যখন ইনঅ্যাক্টিভ থাকে, লিভার যখন অ্যান্টি অ্যালার্জেন তৈরি করতে পারে না, এ সময়ে দেখা যায় যে লিভার অ্যান্টি অ্যালার্জেন তৈরি না করার ফলে চর্মে বিভিন্ন রকমের ইফেক্ট দেখা যায়, যার ফলে হয়তোবা স্ক্যাবিস দেখা দিতে পারে, হয়তোবা আপনার এই ব্রণ দেখা দিতে পারে, কিংবা দেখা গেল যে আমাদের বিভিন্ন ধরনের রিং অর্ম, চুলকানি, এগুলো দেখা দিতে পারে। লিভার একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে। সেটা যদি না হয়, আমরা সহজ ভাষায় বুঝি, আমরা মেডিকেল টার্মটা সহজে বুঝি। আমাদের কোনো রোগী যদি ব্রণ নিয়ে আমাদের কাছে আসে, তো আসলে কি বলি, তোমার কি ঘুম ঠিক মতো হচ্ছে? কিংবা রোগীকে জিজ্ঞাসা করি, তোমার কি খাওয়া দাওয়া ঠিক আছে? কিংবা জিজ্ঞাসা করি, প্রস্রাব কেমন হচ্ছে, স্টুলটা কেমন হচ্ছে, অ্যাসিডিটি কেমন হয়? এই যে কথাগুলো আমি জিজ্ঞাসা করেছি, এই কথাগুলো থেকে আপনার বুঝতে হবে যে এই কথাগুলো, অর্থাৎ স্টুলটা লিভার রিলেটেড, ইউরিন লিভার রিলেটেড, খাওয়া দাওয়া লিভার রিলেটেড। আমি দেখতেছি যে একটা খাদ্য কিংবা একটা অভ্যাস যেটা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে, কিংবা যেটা আমাদের মানুষের জীবনধারার সাথে মিশে আছে, ওই জীবনধারা থেকে ব্যাঘাত ঘটতেছে কিনা একটা অভ্যাস। যখন ব্যাঘাত ঘটতেছে, ঘুমটা যখন ব্যাঘাত ঘটতেছে, কিংবা স্টুলটা ব্যাঘাত ঘটতেছে, কিংবা ইউরিনটা ব্যাঘাত ঘটতেছে, তখন আমরা নির্ধারিত একটা চিন্তা করি যে লিভার সমস্যা। বলি বেশি করে পানি খাও। বেশি করে পানি খাওয়া মানে কি? লিভারকে সতেজ করা, লিভারটাকে সতেজ করা। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে লিভার হচ্ছে প্রধান ফ্যাক্ট এই চর্মরোগের জন্য। এর পরবর্তীতে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের ভাইরাস, এগুলো দায়ী চর্মরোগ হওয়ার জন্য। এরপরে আমাদের খাদ্যদ্রব্য যেটা বলেছি আমরা, তার ভিতরে এই তেল জাতীয় খাদ্য, এই খাদ্যটাও আমরা প্রচুর খেয়ে থাকি, যেটা লিভারের জন্য খুব বেশি ক্ষতিকর, এটাও একটা দায়ী। দেখেন, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি, মেয়েরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে, যে প্রসাধনী অনেক সময় আমাদের চামড়ার উপরে, আমাদের স্কিনের উপরে খুব বেশি বেশি ইফেক্ট ফেলায়, এটাও একটা কারণ। এছাড়াও বিভিন্ন জীবাণু ঘটিত, কিংবা দেখা গেল যে ছত্রাক জনিত, কিংবা আমাদের বসবাসের অযোগ্য কিছু কিছু জায়গায় আমরা যখন বসবাস করি, সেই জায়গা থেকে ছত্রাক জন্মে পরবর্তীতে স্কিন ডিজিজে পরিণত হয়। তো মোটামুটি এই সকল কারণগুলোই বেশি বেশি আমরা ইন্ডিকেট করতে পারি, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে। এখন চর্মরোগের ক্ষেত্রে আমাদের রোগীদের সবচেয়ে বেশি যে বিধিনিষেধগুলো আমরা
দিয়ে থাকি তার ভিতরে প্রথম যে বিধি নিষেধটা সেটা হচ্ছে এই সাবান জাতীয় জিনিস কিংবা ক্ষার জাতীয় জিনিস, এই জিনিসগুলো কিংবা প্রসাধনী জাতীয় জিনিস, এই জিনিসগুলো ব্যবহার থেকে তাদের বিরত রাখতে হবে। এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করানো যাবে না। এরপরে অধিক পরিমাণে তাদের ফলমূল, যেটা লিভারকে সতেজ রাখে, কিংবা অধিক পরিমাণে পানি পান করা, কিংবা দেখা গেল যে সকল অ্যালার্জেটিক খাবার আছে, যেমন গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, বেগুন, পুঁই শাক, চিংড়ি মাছ জাতীয় খাবার থেকে আমাদের বিরত রাখতে হবে রোগীকে। রোগীকে অন্তত এই জিনিসটা বলতে হবে যে আপনি যদি দেখেন যে আপনার রোগটা সারাতে হবে, তাহলে কিন্তু এই জিনিস থেকে আপনাদের বিরত থাকতে হবে। এর পরবর্তীতে আমাদের মনে রাখতে হবে যে এই সকল রোগীদের, যারা চর্মরোগে ভোগে, এই সকল রোগীদের পুকুরের যে পানি, পুকুরের যে পানিটা, এই পানিটা কিন্তু ময়লাযুক্ত পানি। দৈনন্দিন আমরা কিন্তু পুকুরে গোসল করতেছি এবং এই পুকুরের পানিটা কিন্তু অধিক পরিমাণে অ্যালার্জি বহন করে। বিধায় এই পুকুরের পানি থেকে কিন্তু তাদের বিরত রাখতে হবে। এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে যে সকল ক্ষেত্রে তেল জাতীয় খাবার, তেল, চর্বি, লবণ, তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, লবণ যুক্ত খাবার, এই ধরনের খাবার থেকে এদের বিরত রাখতে হবে। টোটালি খাইতে পারবে না। এর পরবর্তীতে রোগীকে পরামর্শ দিতে হবে যে সে যে সকল পোশাকগুলো ব্যবহার করে। আমরা অনেক সময় একটা পোশাক 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ব্যবহার করে যাচ্ছি। তো ও যে সকল পোশাক ব্যবহার করে, ওই সকল পোশাকগুলো অন্তত পক্ষে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরবে। একটা পোশাক 1 দিনের বেশি, 2 দিনের বেশি আর পরিধান করবে না। এবং ওই পোশাকটা সর্বসময়ে স্যাভলন দিয়ে কিংবা অ্যান্টিসেপটিক যে সকল জিনিসগুলো আছে, এই সকল জিনিসগুলো দিয়ে পরিষ্কার করবে, অর্থাৎ ধুয়ে মুছে রাখবে। এরপর রোগীকে পরামর্শ দিতে হবে যে তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, অর্থাৎ ঠিক মতো না ঘুমানো, ঠিক মতো খাওয়া দাওয়া যে অভ্যাস, এই অভ্যাস থেকে যেন তারা বিরত না থাকে, অর্থাৎ সঠিকভাবে যেন তারা খাওয়া দাওয়া, ঘুম এগুলো পরিচালনা করে। এবং রোগীকে সর্বসময় আপনাদের জানাতে হবে যে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তাদের শরীরগুলো, বিশেষ করে যে সকল চর্মরোগ আছে, যে সকল জায়গায় চর্মরোগ আছে, এই সকল জায়গায় তেল জাতীয়, মলম জাতীয় এ সকল জিনিসগুলো কিন্তু তারা লাগাবে না কিংবা এই সকল জিনিসগুলো ব্যবহার করবে না। কারণ তেল জাতীয় জিনিস কিংবা মলম জাতীয় জিনিস কিংবা বিভিন্ন ধরনের যে সকল ইয়েগুলো উঠেছে, মানে চর্মরোগ সারানোর জন্য উপরিভাগে ব্যবহার করার জন্য কিছু কিছু তেল, মলম, এটা সেটা বিভিন্ন ধরনের হাবিজাবি উঠেছে, এই জিনিসগুলো ব্যবহার থেকে বিরত রাখতে হবে। তার কারণ চর্মের উপরে কিন্তু উদ্ভিদটা বের হয়, কিন্তু এই উদ্ভিদটা যদি আবার চেপে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কি হবে, চেপে থাকলো, কিন্তু কয়েকদিন পরে আস্তে আস্তে এটা কিন্তু খুব বেশি ব্যাড ইফেক্ট হয়ে আরো বেশি সমস্যা ঘটাতে পারে। তো রোগীকে এই জিনিস থেকে বিরত রাখতে হবে। এবং এদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমি আগেও বলেছি, এখনো বলতেছি, এরা ফলমূল যেগুলোতে অ্যালার্জির ভাগ কম আছে সে সকল ফলমূল এগুলো খাবে। এক, দ্বিতীয়ত এছাড়াও তারা এই সকল অ্যালার্জি যে খাবার আছে, গরুর মাংস, হাঁসের মাংস, এই সকল খাবারগুলো থেকে বিরত থাকবে। এবং
তেল, বিশেষ করে তেল, চর্বি, লবণ, তেল, চর্বি, লবণ, এই জিনিসগুলো একদম খাবে না। এবং সবসময় শুষ্ক আবহাওয়াতে, শুষ্ক জায়গাগুলোতে এরা বেশি বেশি বসবাস করবে, কিন্তু বেশি থাকার চেষ্টা করবে। স্যাঁতসেঁতে জায়গা, ভেজা জায়গা, এই জায়গাগুলোতে থাকবে না। এই ম্যানেজমেন্ট গুলো কিংবা এই উপদেশগুলো আপনি রোগীকে অবশ্যই অবশ্যই দিবেন। তো আমাদের এখানে তাহলে আমরা আলোচনা করলাম প্রথমে চর্মরোগটা কি, চর্মরোগটা কি কি কারণে হয় এবং রোগীর ম্যানেজমেন্ট। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ঔষধ, অর্থাৎ রেমেডি কি কি আছে, ঔষধ কি কি আছে, আমাদের হোমিওতে কি কি ওষুধ আছে। দেখেন মহামতি কেন স্যার উনি বলেছেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা। এখন আমরা চর্মরোগ হয়েছে, চর্মরোগ হয়েছে বলে স্ক্যাবিস হয়েছে এই ওষুধ, ফোড়া হয়েছে এই ওষুধ, মুখে ব্রণ হয়েছে এই ওষুধ, এই ধরনের এই ওষুধ, এই কথাটা থেকে বিচ্যুত হয়ে যাব, ভুলে যাব। কখনোই চিন্তা করব না যে এটা এই রোগ হয়েছে এই ওষুধটা, কিংবা ওই অমুক রোগ হয়েছে অমুক ওষুধটা, এটা না। আমাদের ঔষধের যে মূল কথাগুলো আছে, মূল থিওরি গুলো আছে, এই থিওরি গুলো আমি সবসময় মাথায় রাখবো। অর্থাৎ একটা রোগী যখন আপনার কাছে আসবে তখন আপনার কি রোগ হয়েছে এই কথাটা কখনোই আপনি মাথায় নিয়ে আসবেন না। আপনি চিন্তা করবেন রোগীর সিমটমটা কি, রোগীর তার খাওয়া দাওয়া, তার ঘুম, তার ঘাম, তার স্টুল কিংবা তার ইউরিন, তার আদার্স যে সকল সিমটম গুলো আছে, ফিজিক্যাল জেনারেটিস কিংবা হচ্ছে মেন্টাল সিমটম, এই সকল প্রত্যেকটা সিমটম কিন্তু আমরা পঙ্খানুপুঙ্খ রূপে নেওয়ার চেষ্টা করব। নেয়ার পরে তারপরে একটা মেডিসিন সিলেক্ট করার চেষ্টা করব। তো দেখেন আমরা সর্বপ্রথম চর্মরোগের ক্ষেত্রে যে মেডিসিনটা বলবো, যদিও চর্মরোগের না, অর্থাৎ রোগীর ভিতরে চর্মরোগের কিছু লক্ষণ আছে, যে সকল ঔষধগুলোতে সেই ওষুধগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যে মেডিসিনটা নিয়ে কথা বলবো, এই মেডিসিনটার চিত্র সম্পর্কে জানার চেষ্টা করব। যে এই রোগ হয়েছে বলে এই ওষুধটা দিব তা না, ওষুধটার চিত্র সম্পর্কে, একটা চর্মরোগের রোগী যখন আমাদের কাছে আসবে তাদের চিত্রটা কেমন হবে সেই চিত্রটা জানার চেষ্টা করব। দেখেন আমরা যদি ঔষধ হিসেবে ব্যাখ্যা করি তাহলে প্রথম হচ্ছে থুজা অক্সিডেন্টালিস। এই থুজা অক্সিডেন্টালিস এই ঔষধের রোগীদের ভাবটা কেমন হবে, অর্থাৎ এদের চর্মরোগের রোগীদের ধরনটা কেমন হবে, তাদের কাতরতাটা কেমন হবে। আমাদের হরষিত গাইন সহ আরো কয়েকজন স্যার ভিডিও অন করেছে, আপনারা কাইন্ডলি ভিডিওটা অফ করবেন। ভিডিও অন থাকলে আপনাদের দিকে নজর চলে যায় আমার, কাইন্ডলি ভিডিওটা অফ করে দিবেন স্যার। আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা অফ করে দিবেন। যিনি হোস্ট আছেন স্যার সেও বন্ধ করে দিতে পারবেন। আজকে কি শহীদুল্লাহ স্যার আছেন? হ্যাঁ জানি, শহীদুল্লাহ স্যার জি ভিডিওটা বন্ধ করে দেন। জি জি বন্ধ করে দিচ্ছি, ভিডিও বন্ধ করে দিচ্ছি। দুইটা ভিডিও অন করা। কিছু মানুষ আছে যারা কানে দেখে না, এটা তো নিজেরটা তো নিজে দেখতে পারতেছে। আমাদের রবি স্যার আসছেন, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনার কালকে লেকচার শুনবো বলে ঢুকেছিলাম, কিন্তু পরে যে দেখি যে লেকচার শেষ। লক দিন, এরপর থেকে লেকচারে লক দিন। আমাদের দুই স্যার আছেন, আমাদের হরষিত দাদা, হরষিত দাদা আপনি, হ্যাঁ আমাদের রাহানা আক্তার এদিকে উনি অফ করেছেন, হরষিত দাদা আপনি এটা অফ করেন। দাদা আপনার ওখানে একটা কানে দেখে না,
পারসিক দাদা, আপনার ভিডিওটা অফ করেন। ওকে, থ্যাংক ইউ। উনি বুঝতে পারেননি হয়তো, নতুন মানুষ, উনি অপরিচিত মানুষ, নতুন মানুষ, উনি ক্লাসে দেরি হয়ে গেছেন। যাই হোক, এখন আমি যে কথাটা বলেছি যে স্যার ম্যামরা আপনারা ভালোভাবে শুনবেন। রোগ নয়, একটা ক্ষুধার রোগী, তাদের চর্মরোগী, এদের ধরনটা কেমন হবে, রকমটা কেমন হবে, এটাই দেখেন। এই ক্ষুধার চর্মরোগ রোগীটা কেমন হবে, বর্তমান সময়ে আমরা কিন্তু করোনার টিকা নিয়েছি। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটা কথা যে আমি ছিলাম ভালো ছিলাম, কেন রে ভাই করোনার টিকা নিলাম। এই যে করোনার টিকা কিংবা হচ্ছে আপনার পোলিওর টিকা কিংবা হেপাটাইটিসের টিকা কিংবা এটিএস, এই সকল টিকা নিলাম। টিকা নেওয়ার পরে রোগী আপনাদের বললো যে ডাক্তার সাহেব, আমি এখান থেকে 3 মাস আগে কিংবা 4 মাস আগে কিংবা 5 মাস আগে অমুক রোগের টিকা নিয়েছি। সেটা হইতে পারে করোনা, সেটা হচ্ছে বিসিজি কিংবা ডিপিটি কিংবা পোলিও কিংবা হেপাটাইটিস, যে কোনো ধরনের টিকা নিয়েছে, নেওয়ার পরে ছিল ভালো ছিল, 2 মাস 3 মাস পরে দিয়েছে। এই রোগীর আস্তে আস্তে তাদের চর্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেটা হয়তো চুলকানি দেখা দিল কিংবা আঁচিল দেখা দিল কিংবা খুশকি দেখা দিল। এ ধরনের চর্মরোগীদের ক্ষেত্রে আমরা ক্ষুধার রকম দেখতে পারি। এখন শুধু যে টিকা দিয়েছে, দেওয়ার পরে যে এই সমস্যা হয়েছে এই জন্য যে দেবো তা না, এই রোগীটার শারীরিক গঠনটা কেমন হবে দেখেন। এই ক্ষুধার রোগী এরা কিন্তু আপনার অধিক মেদবহুল হইতে পারে, এরা কালো বর্ণের হবে, কালো চুল, এদের চুলটা কালো থাকবে, চুল প্রত্যেকেরই কালো। তারপরেও আমরা এখানে দেখি কালো চুল, অস্বাস্থ্যকর চর্ম, অস্বাস্থ্যকর অর্থাৎ চর্মটা কালো কালো টাইপের, যদিও সে কালো মানুষ তারপরেও কালো কালো টাইপের অস্বাস্থ্যকর চর্ম। এবং হাইড্রোজনাইড রোগী, হাইড্রোজনাইড রোগী বলতে কি, যারা এই যে একটু এখন বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হইলে কিংবা এরা রসালো যুক্ত খাবার খাইলে, তরমুজ জাতীয়, জামরুল জাতীয় কিংবা মানে রসালো যে সকল খাবার আছে, এই রসালো যুক্ত খাবার খাইলেই এরা অসুস্থ হয়ে যায়। কিংবা যে সকল জায়গা রস যুক্ত জায়গা অর্থাৎ পানি যুক্ত জায়গা, স্যাঁতস্যাঁতে জায়গা, এই জায়গাগুলোতে আসলেই তারা অসুস্থ হয়ে যায়। এবং রোগীর যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার শীত বেশি লাগে নাকি গরম লাগে, আমাদের বিলকিস আক্তার ম্যাম আসছেন নাকি ক্লাসে আজকে? স্যার ম্যাম আছে। ম্যাম আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? ম্যাম আলহামদুলিল্লাহ। আপনি চুপচাপ বসে থাকেন আর কোনো কথাই বলেন না। শুনতে ভালো লাগে তো স্যার, কথাগুলো খুব মূল্যবান, কথা বলে সময় নষ্ট করি না, সেই জন্য চুপচাপ শুনি। ওকে ম্যাম, অডিও ঠিক আছে স্যার, আলোচনা করেন স্যার, শুনছি। এখন কথা হচ্ছে যে এই যে রোগী, এই চর্মরোগের রোগী, এদের তাহলে কি হচ্ছে, এরা হাইড্রোজনাইড হচ্ছে, কালো বর্ণের হচ্ছে, মেদবহুল হচ্ছে, সেই সাথে সাথে এদের স্কিন গুলো অস্বাস্থ্যকর। এবং যদি এদের কাতরতাটা জিজ্ঞাসা করি তাহলে সে বলবে যে আমি অধিক পরিমাণে গরম কাতর, আমার গরম লাগে, কাতরতা। আবার অনেক সময় অনেক জায়গাতে দেখা গেছে যে শীতটাও লাগে, অর্থাৎ গরম শীত উভয় কাতর অনেক সময় বলা যেতে পারে। এবং তাদের রোগের একটা কজেশন অর্থাৎ কারণ হিসেবে কিন্তু আমরা ওই একটা পেয়েছি, কি পেয়েছি, যে তার টিকা নেয়ার ফলে, বিভিন্ন ধরনের টিকা নিয়েছে, টিকা নেয়ার ফলে যে তাদের চর্মরোগটা দেখা দিয়েছে। এখন আপনি রোগীর কাছে জিজ্ঞেস করবেন যে আপনার এই চর্মরোগটা কখন বাড়তেছে আর কখন কমতেছে। দেখেন, এই থুজা অক্সিডেন্টালিস, এই ঔষধটার যে হ্রাস বৃদ্ধি,
তো হ্রাসটা হচ্ছে কখন কমতেছে, একটু মানে চাপন প্রয়োগে অর্থাৎ চাপ প্রয়োগে, কিংবা যে জায়গাটা চুলকাচ্ছে ওই জায়গাটা একটু চেপে ধরে রাখলে, কিংবা অনেক সময় তারা যদি একটু বায়ুতে অর্থাৎ খোলা বাতাসে একটু হাঁটাচলা করে তাহলে কিন্তু তারা একটু উপশম বোধ করে। কিংবা দেখা গেল যে তারা যদি ওই যে চর্মের যে জায়গা ওই জায়গাটাতে সামান্য একটু সুরসরি ভাব, অর্থাৎ আমরা যেমন আস্তে 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 বুলিয়ে দিই ওই রকম বুলানো ভাব যদি পায় তাহলে কিন্তু তারা খুব বেশি উপশম বোধ করে। এখন তাদের এই চর্মরোগটা কখন বাড়তেছে, আমরা যে রোগী আসুক না কেন কখন বাড়তেছে কখন কমতেছে এই জিনিসটা কিন্তু বেশি বেশি মডালিটিস কিন্তু খুব বেশি খেয়াল করি। তো এরা বলতেছে যে আমাদের বৃদ্ধিটা হচ্ছে ভেজার অর্থাৎ ঠান্ডায় বেশি হচ্ছে, রাত্রে বেশি হচ্ছে, কিংবা পেঁয়াজ জাতীয় রসুন জাতীয় কিংবা চা জাতীয় খাবার যদি খাই, কিংবা এই টিকা নিয়েছি যে কোনো ধরনের টিকা নিলেই আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, একজন মোটা মানুষ পেলাম, গরম কাতর মানুষ পেলাম, সেই সাথে সাথে ঘাম হচ্ছে এবং হাইড্রোজেনাইড রোগী, এবং এখানে দেখা গেল যে তাদের হ্রাস বৃদ্ধিটাও পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু চর্মরোগের ক্ষেত্রে এই থুজা এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি। তবে এখানে এই থুজা মেডিসিনটা যখন ব্যবহার করো, থুজা একটা ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন। ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন গুলো আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এদের মেন্টাল সিমটমটার দিকে, অর্থাৎ মানসিক লক্ষণ। যখন এই জাতীয় মেডিসিন গুলো থুজা বলেন, নেট্রামিউর বলেন, সালফার বলেন, সরিনাম বলেন, কিংবা গ্রাফাইটিস, এই সকল ঔষধগুলো একটা বড় মাপের ঔষধ। এখানে যেমন আমরা যদি বলি যে এর সবচেয়ে বড় মাপের ডাক্তার কে আছেন, তাহলে একাধারে আমরা বলতে পারি আমাদের বাংলাদেশের স্বনামধন্য ডাক্তার বিলকিস আক্তার ম্যাম আছেন। তো এই বিলকিস আক্তার ম্যামকে জানতে হলে কিন্তু আমাদের তার টোটাল হিস্ট্রি জানতে হবে। ঠিক তেমনি এই যে বড় মাপের যে সকল ঔষধগুলো আছে, সেটা সালফারের কথা বলেছি, সরিনামের কথা বলেছি, নেট্রামিওর, কস্টিকা, থুজা, এই জাতীয় মেডিসিন গুলোর অবশ্যই তাদের মেন্টাল সিমটমটা, মানসিক সিমটমটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। তো মানসিক যে মেন্টাল সিমটম অর্থাৎ মেন্টাল সিমটমের ভিতরে প্রথম যে কথাটা সেটা হচ্ছে আপনার বদ্ধমূল ধারণা, ফিক্সড আইডিয়া, এই জিনিসটা কিন্তু থুজার ভিতরে আছে। তার এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এদের মানে সন্দেহ প্রবণতা, মন মরা ভাব। এছাড়াও এদের ভিতরে মানসিক সিমটমের ভিতরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে হ্যালোসিনেশন, অর্থাৎ অমূলক প্রত্যক্ষ, অর্থাৎ অমূলক জিনিস, অদ্ভুত জিনিস আমাদের সামনে চলে আসে। তাহলে সামান্য যদি এই কথাগুলো আমাদের চলে আসে টেস্ট টেকিং এর ভিতরে, তাহলে কিন্তু আমরা অবশ্যই থুজা মেডিসিনকে সিলেক্ট করতে পারবো। এর পরবর্তীতে যে মেডিসিনটার কথা বলতেছি সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, একটা গুরুত্বপূর্ণ ঔষধ। এই আর্সেনিক অ্যালবামের যে সকল চর্মরোগী আসবে, এই চর্মরোগীর ধরনটা কেমন হবে দেখেন। এই চর্মরোগী অধিক পরিমাণে চর্মে তাদের চুলকানি হবে, সেটা যেটাই হোক, স্ক্যাবিস হোক, সেটা তার ফোড়া হোক, কিংবা তার মুখের ব্রণ হোক, কিংবা তার সোরাইসিস হোক, যেটাই হোক না কেন, আমি কিন্তু ওখানে স্পেসিফিক নামটা করতেছি না। চর্মের উপরে যে সকল ওষুধগুলো ভালো কাজ করে এবং যে সকল ভাষায় আসে তাহলে 4000 প্লাস আছে। এই 4000 প্লাস চর্মরোগের ঔষধ মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের সবচেয়ে বড় যে হাতিয়ারটা আছে সেই হাতিয়ারটা হচ্ছে আমাদের রোগীর যে সিমটম, রোগীর যে লক্ষণ, এই লক্ষণ, তাই সেটা হোক যে রোগ, কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের আর্সেনিক অ্যালবামের কথাটা যেটা বলছি, যে কোন চর্মরোগে অধিক পরিমাণে চুলকানি এবং এই চুলকানি সহ যদি অধিক পরিমাণে জ্বালা পোড়া থাকে, অধিক অস্থিরতা থাকে এবং রোগীর ভিতরে
যদি অন্তর্দাহত থাকে, মানে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এই ধরনের কথাবার্তা যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীকে চর্ম রোগের ক্ষেত্রে না, তাদের মনটাকে ঠান্ডা করার জন্য অর্থাৎ মনের ট্রিটমেন্ট হিসেবে আমরা কিন্তু আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে পারি। এখন আর্সেনিক অ্যালবামের রোগীদের কাতরতাটা কি হবে? আমরা চোখ বুঝাই বলতে পারবো যে এরা শীত কাতর। তাহলে শীত কাতর রোগী যাদের অধিক পরিমাণে চুলকানি আছে, অধিক পরিমাণে চুলকানির সাথে জ্বালা পোড়া আছে, অস্থিরতা আছে, মৃত্যু ভয় আছে, এবং এই সাথে সাথে যদি দেখা যায় যে ওদের রোগ বৃদ্ধিকালীন সময়ে পিপাসা বেশি থাকে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম। তাহলে আমরা চুলকানির ধরনটা দেখেছি, তার কাতরতাটা দেখেছি, এবং মাইল্ড সিমটমের ভিতরে যে কথাটা বলা হচ্ছে যে নিদারুণ দুর্বলতা, অধিক পরিমাণে পিপাসা, আমরা যেটা বলি অধিক পরিমাণে নিদারুণ দুর্বলতা থাকবে এবং অধিক হতাশা থাকবে। রোগী অধিক পরিমাণে এই চর্ম রোগটা নিয়ে অধিক পরিমাণে হতাশ থাকবে। এত বেশি চুলকায়, এত বেশি চুলকায় যে চুলকাতে ছিঁড়ে ফেলতেছি, চুলকাতে আমি শেষ হয়ে যাচ্ছি, এই কথাটা কিন্তু তাদের থাকবে, যার ফলে এই রোগটা সারবে কি সারবে না এটা নিয়ে কিন্তু তারা কিন্তু খুব বেশি হতাশ থাকে। এদের ভিতরে এই আর্সেনিক অ্যালবাম এদের রোগীদের ভিতরে আপনার ভ্রান্ত একটা বিশ্বাস আছে যে তাদের কল্পনায় সবসময় জীব জন্তু ঘোরাফেরা করতে, ভ্রান্ত বিশ্বাস, সুজার অ্যাকিউট কিন্তু আমরা বলতে পারি আর্সেনিক অ্যালবামকে, এবং খুঁতখুঁতামি স্বভাব কিন্তু থাকতে পারে, মানসিক অস্থিরতা, এই কথাটাও কিন্তু বলেছি আমরা। সেই সাথে সাথে তাদের এই যে রোগ নিয়ে ভয়, যার ফলে তাদের মৃত্যু ভয় চলে আসে, সেটা হোক আপনার জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, চর্মরোগ হোক, যেটাই হোক না কেন। তাহলে আমরা যদি লক্ষণ বিচারে, রোগীর লক্ষণ বিচারে যদি শীত কাতর পাই, রোগী অধিক পরিমাণে আপনার হতাশগ্রস্ত, রোগী অধিক পরিমাণে আপনার ভীতু, বিশেষ করে রোগ নিয়ে, রোগী অধিক পরিমাণে খুঁতখুঁতে টাইপের, এবং রোগী অধিক পরিমাণে অস্থির টাইপের, এবং বারে বারে পানি পান করার যে ইচ্ছাটা, রোগীর ভিতরে অন্তর্দাহতা, জ্বালা যন্ত্রণা, এই কথাগুলো যদি থাকে, তাহলে কি চর্মরোগ কিংবা অমুক রোগ তমুক রোগ, এই রোগের কথা কিন্তু আমাদের বাদ বিচার করার কোনো প্রয়োজন আসবে না। তখন কিন্তু আমরা নির্দ্বিধায় আর্সেনিক অ্যালবাম ব্যবহার করব। তবে আর্সেনিক অ্যালবামের চর্ম রোগীদের রোগটা কখন বাড়ে, কখন কমে, কি করলে বাড়ে, কি করলে কমে, অর্থাৎ মডালিটিসটা কি? দেখেন, আর্সেনিক অ্যালবাম আমি বলেছি যে এরা গরম কাতর, শীত কাতর রোগী। এখন এদের চর্ম রোগটা কখন বাড়তেছে খেয়াল করেন, এদের চর্মরোগটা বাড়তেছে ঠিক আপনার অর্থাৎ মধ্য দুপুর, মধ্যরাত্রে হঠাৎ করে উঠে হাত পা চুলকানি, রাত্রে হয়তোবা অ্যালার্জেটিক কোনো খাবার খেয়েছিল, খাওয়ার পরে সমস্ত শরীর ফুলে গেছে, চুলকাতে মধ্যরাত্রে, মাঝরাত্রে এই চুলকানি বৃদ্ধি পাচ্ছে। এবং দেখা যায় যে অনেক সময় যে চর্মরোগটা হয়, এই চর্মরোগটায় আপনার যখন চুলকাচ্ছে তখন কিন্তু একটু সেক দিলে কিংবা গরম পানি দিলে খুব বেশি আরাম বোধ করতেছে। চর্মরোগ জ্বালা করতেছে, অধিক পরিমাণে জ্বালা হচ্ছে, কিন্তু জ্বালা যুক্ত স্থানে একটু সেক দিলে কিংবা গরম পানি দিলে সে উপশম বোধ করতেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, গরম পানি কিংবা গরম কোনো কিছু দিয়ে সেক দিলে উপশম বোধ করতেছে। যদি এই লক্ষণগুলো আমাদের কাছে চলে আসে, তাহলে কি আমাদের আর কোনো লক্ষণ খোঁজার দরকার আছে? আমার মনে তো হয় না যে আর কোনো লক্ষণের দরকার আছে। এর পরবর্তীতে আমাদের চর্মরোগের ক্ষেত্রে যে ওষুধটা রাজা হিসেবে বিবেচিত, সেই রাজা মেডিসিনটার কথা আমরা আলোচনা করব। দেখেন, ডক্টর বার্নেট কথাটা একটা কথা বলেছিলেন যে চর্মরোগের ক্ষেত্রে আমার কাছে যদি সালফার এবং সরিনাম এই দুইটা মেডিসিন থাকে, আমার মনে হয় না আর কোনো মেডিসিনের প্রয়োজন হয়। যখন অন্যান্য মেডিসিন আছে কিন্তু তার সাথে যদি
শুধুমাত্র অন্য কোনো মেডিসিন নাও দিয়ে সালফার এবং থরিনাম দিই, তাহলে মনে হয় চর্মরোগের 50% কাজ হয়ে যাবে। আমার গুরু, উনি যখন, আমি ওনার চেম্বারে যখন ছিলাম তখন আমি তো আনকোরা নতুন, তো উনি যখন বাইরে যেতেন কোনো কাজে কিংবা কখনো ইন্ডিয়ায় যখন যাইতেন, তখন আমার বলে যাইতেন, দেখো তুমি যখন কোনো লক্ষণ না পাবা, বিশেষ করে যদি কোনো মহিলা রোগী আসে তাহলে পালসিটিলা দিবা। কোনো লক্ষণ পাওয়ার দরকার নেই, যদি লক্ষণ তুমি পাচ্ছ না, তুমি মেডিসিন সিলেক্ট করতে পারবে না, তখন 2 থেকে 4 মাত্রা পালসিটিলা দিয়ে দিবা। আমি ততদিন না আসি ততদিন পর্যন্ত প্লাসিবো দিয়ে দিও। যদি পুরুষ মানুষ হয় তাহলে নাক্সভম দিও। আর যদি কোনো চর্ম রোগী আসে, তুমি যদি কোনো মেডিসিন সিলেক্ট করতে না পারো, 2 মাত্রা সালফার 30 দিও। আমি আসলে ওই সময়টাতে বুঝতাম না কেন উনি ওই কথাটা বলেছিলেন, কিন্তু এখন যখন ডাক্তারি সম্পর্কে একটু অন্তত স্বরবর্ণটা, ডাক্তারের যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ পর্যন্ত এখনো পৌঁছাতে পারেনি, স্বরবর্ণ যখন শিখেছি তখন বুঝেছি যে কেন তিনি সালফার দিতে চেয়েছিলেন। এখন এই সালফার রোগীর যে লক্ষণ, অর্থাৎ চুলকানির যে লক্ষণ, এই লক্ষণটা সম্পর্কে আমাদের আগে জানা দরকার, কেমন ধরনের চুলকানি। এখন এই সালফার রোগীর যে চুলকানি, এই চুলকানিটা যদি দেখা যায় যে অধিক পরিমাণে অধিক চুলকাচ্ছে, এবং এই যখন রোগী চুলকায় তখন খুব মজা পায়। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এই কুস্কিতে খুব বেশি চুলকানি হয়, কিংবা উরুতে খুব বেশি চুলকানি হয়, কিংবা শরীরে বিভিন্ন স্থানে চুলকানি হয়। এই চুলকানি যখন চুলকায় তখন খুবই বেশি মজা লাগে, অধিক মজা লাগে, অধিক চুলকায়, এবং চুলকানোর পরে যে অধিক পরিমাণে জ্বালা, চুলকানোর পরবর্তী জ্বালা। এবং এই রোগী যদি গরম কাতর হয়, রোগীর যদি স্নানে অনীহা থাকে, এই রোগী যদি আপনার গরম পড়লে, গরম লাগলে, কিংবা রাত্রিকালীন বিছানার গরম হইলে যদি তাদের চুলকানিটা বাড়ে, এবং তাদের ফিজিক্যাল কিংবা মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটমের ভিতরে যদি দেখা যায় রোগী খুব বেশি অপরিচ্ছন্ন, তাদের হাতে পায়ে অধিক পরিমাণে জ্বালা আছে, এবং যাদের হাতের তালু, পায়ের তালুতে জ্বালা পড়া ভাব আছে, মাথা সবসময় গরম থাকে, যারা মিষ্টি প্রিয় মানুষ, এবং যে সকল মানুষগুলোর সমস্ত ডিসচার্জ গুলো, যে সকল ডিসচার্জ আছে এইগুলো দুর্গন্ধযুক্ত থাকে, তাদের যে চর্মরোগ হোক না কেন, যে রোগটা হোক না কেন, অবশ্যই অবশ্যই আমরা সালফার প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কি জানলাম? যে প্রথমে রোগী গরম কাতর, দ্বিতীয়ত রোগী সকল ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত। এর পরবর্তীতে জানতে পারি যে রোগী যে সকল রোগগুলো গরমে বাড়ে, এবং যখন তার এই চুলকানি শুরু হয়, অধিক পরিমাণে চুলকাইতে ছিঁড়ে ফেলার পরে যে অল্প রস বের হয়, এবং জ্বালাটা খুব বেশি হয়। এছাড়াও যদি কিনা আমরা কোনো পাস হিস্ট্রিতে যদি দেখি যে চর্মরোগ চাপা দেওয়ার প্রবণতা আছে, তাহলে এই সকল লক্ষণের ভিত্তিতে কিন্তু আমরা সালফার ব্যবহার করতে পারি। তবে সালফার ব্যবহার করার ক্ষেত্রে আমি নিজে ভয় পাই। আমি কিন্তু একটা থেকে দুইটা গ্লোবিন্স 30 কিংবা 2C, 1-2টা গ্লোবিন্স আমি ডিস্টিল ওয়াটার দিয়ে 1 থেকে 2 মাত্রা, আমি কখনোই মানে 2 থেকে 3 মাত্রার উপরে উঠি না। চর্মরোগে 2 থেকে 3 মাত্রার উপরে এই ডোজ দিই, সূক্ষ্ম মাত্রায় দিই, প্রায় মাঝে মাঝে বেড়ে যায়। এমনও হয় মাঝে মাঝে আমি 30 ml শিশিতে 1টা থেকে 2টা গ্লোবিন্স দিই, 2C কিংবা 30, দেওয়ার পরে বলি যে এই যে 30 ml শিশি দিলাম, এখান থেকে আপনি 1 চামচ করে 2 দিন খাবেন, 1 চামচ করে 2 দিন, আর বাদ বাকি ওষুধগুলো রেখে দিন, পরে দেখা যাবে। এভাবে দিয়েও অনেকটা উপকার পেয়েছি।
50 মিলিসিমেল যারা ব্যবহার করেন, আমাদের বিলকিস ম্যাম আছেন অভিজ্ঞ মানুষ, 50 মিলিসিমেল ব্যবহার করেন। ওনারাও কিন্তু খুব বেশি পরিমাণে দেন না, অর্থাৎ সালফার কিংবা সরিনাম কিংবা গ্রাফাইটিস এই সকল মেডিসিন গুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু দারুণ সতর্কতা রাখতে হয়, এবং চর্মরোগীদের ক্ষেত্রেও কিন্তু দারুণ সতর্কতা অবলম্বন করতে হয়, বিশেষ করে ডোজের ক্ষেত্রে, পোটেন্সির ক্ষেত্রে। সূক্ষ্ম মাত্রা কখনোই স্থূল মাত্রা হবে না, সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, নইলে কিন্তু অ্যাগ্রাভেশন হবে। আর অ্যাগ্রাভেশন যেটা হবে সেটা কিন্তু ঠেকানো খুব বেশি মুশকিল। আবার অনেক সময় হয় যে মেডিসিন সঠিক সিলেক্ট করেছেন, যার ফলে অ্যাগ্রাভেশন হয়েছে, সে সময় রোগীকে কিন্তু অবশ্যই আপনার পরামর্শ দিতে হবে যে আপনার রোগটা ভিতরে চাপা পড়া ছিল, যে রোগটা এখন আবার সামনের দিকে ভেসে উঠেছে, সামনের দিকে ফুটে উঠেছে, এই রোগটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সান্ত্বনাটা কিন্তু তাদের অবশ্যই দিতে হবে। অনেক সময় অ্যাগ্রাভেশন হইলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অনেকগুলো রোগী পেয়েছি যাদের অ্যাগ্রাভেশন হয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এই সান্ত্বনাটাকে দেওয়া দরকার। তাহলে চর্মরোগে আমরা গরম কাঁথা রোগীকে কিংবা মিষ্টি প্রিয় কিংবা যাদের রোগটা গরমে বৃদ্ধি হয়, হাতের তলা পায়ের তলা জ্বালা হয়, সমস্ত ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত, নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন মানুষ যারা আছে, এই সকল মানুষদের ক্ষেত্রে আমরা সালফার দিতে পারি। এরপরে যে মেডিসিনটা আমরা বলবো সেটা হচ্ছে সরিনাম। সালফারকে যদি আমরা রাজা বলি, সরিনামকে কিন্তু আমরা বাদশা বলতে পারি। সালফারের পরবর্তী লক্ষণগুলো কিন্তু সরিনামের ভিতরেও দেখা যায়। যখন ক্রনিক পর্যায়ে চলে যায় সেই সময় কিন্তু অনেক সময় আমরা এই সরিনামকে চিন্তা করতে পারি। এখন কথা হচ্ছে সালফার এবং সরিনাম দুইটা ঔষধের রোগীদের ভিতরে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা দেখা যায়। সহজ ভাষায় যদি আমরা তুলনা করি, সরিনাম অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকতে চায় না, মাইন্ডের থেকে কখনোই এরা থাকতে চায় না, এরা অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে যায়। কেমন হয়ে যায়? এরা বারে বারে সাবান দেয় শরীরে, বারে বারে খুশবু মাখে, বারে বারে বিভিন্ন পারফিউম মাখে, কিংবা তাদের শরীরের গন্ধটা যেন না হয় বিভিন্ন ধরনের প্রসাধনী মাখে, কিন্তু এদের শরীরটা অলরেডি দুর্গন্ধযুক্ত, এদের যে ডিসচার্জ গুলো অলরেডি দুর্গন্ধযুক্ত হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও। আর সালফারের রোগী এ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কারণ এদের বলা হয়েছে যে এরা অধিক পরিমাণে দার্শনিক টাইপের, অধিক পরিমাণে ভবঘুরে টাইপের, অধিক পরিমাণে উদাসীন টাইপের হয়ে থাকে, যার ফলে এদের তাদের নিজের শরীরের উপরে, শরীরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাদের ফিটফাট থাকতে হবে, এ ধরনের চিন্তাধারা তাদের ভিতরে থাকে না। অর্থাৎ সালফারকে দার্শনিকদের মেডিসিন বলা হয়ে থাকে। আপনার আইনস্টাইনকে দেখবেন, কিংবা আপনার নিউটনকে দেখবেন, কিংবা আপনি অন্যান্য যে সকল এগুলো আছে, বিজ্ঞানীগুলো আছে, তো গবেষক গুলো আছে, দেখবেন এনারা কখনো নিজের প্রতি, নিজের শরীরের প্রতি কখনোই যত্নশীল না, উস্কো শুষ্ক ভাব। এদের ছবিতে দেখবেন উস্কো শুষ্ক ভাব। এরা হচ্ছে সালফার। এবং সালফারের রোগী কি বলেছে, আরো গরম কাতর, কিন্তু সরিনামের রোগী হচ্ছে আপনার শীত কাতর। সালফারের রোগী গোসল করতে চায় না, আবার গোসল করলে সে উপশম বোধ করে। আর সরিনামের রোগীরা গোসল করতে চায়, কিন্তু গোসল করলেই তাদের রোগ বৃদ্ধি হয়, গোসল করলেই রোগ বৃদ্ধি। এটা হচ্ছে সরিনাম। এবং সরিনামের এবং সালফারের দুইজনের কিন্তু সকল ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত। তবে কথা হচ্ছে একটা এখানে মূল্যবান কথা আছে, সরিনামের রোগীদের যখন ক্ষুধা লাগে, এই সরিনামের রোগীরা কিন্তু এরা মাথা ব্যথায় ভোগে। ক্ষুধা লাগলেই এদের মাথা ব্যথা হয়। এবং সরিনামের রোগীদের কথা বলা হচ্ছে শীত কাতর। শীত কাতর এই কথাটা কিন্তু বারে বারে বলা হয়েছে, কারণ শীত কাতর এবং এরা কখনো কোনো ঠান্ডা সহ্য করতে পারে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যে মেডিসিনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেজোরিয়াম। অনেক সময় আমি নিজেই তালগোল পাকায় ফেলি। মেজোরিয়ামের রোগী
এদের ধরনটা হচ্ছে এরা মানে চর্মরোগে ভোগে, যে চর্মরোগটা বিছানার গরম এবং রাত্রিকালীন সময় যদি একটু গরম লাগে তাহলে কিন্তু এদের চর্মরোগটা বৃদ্ধি পায়। এবং এদের মাথা বলেন কিংবা শরীরের যে সকল জায়গাগুলো হয় এই জায়গাগুলোতে পুঁজ কিন্তু অনেকটা আঠালো টাইপের হয়ে থাকে এবং পুঁজ থেকে অনেক সময় দুর্গন্ধ বের হইতে থাকে। এই লক্ষণটা কিন্তু খুব বেশি বেশি পাওয়া যায় মেজোরিনিয়ামের ভিতরে, অর্থাৎ রাত্রিকালীন বৃদ্ধি। এদের যদি মেজোরিনিয়ামের ধরন দেখে রাত্রিকালীন বৃদ্ধি, পুঁজটা আঠালো যুক্ত এবং অধিক পরিমাণে চুলকানি, যার ফলে এরা রাত্রে ঘুমাতে পারে না। এই লক্ষণগুলো কিন্তু পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চাদের মাথায় আপনার চুলকানি হয়েছে, কানে চুলকানি হয়েছে, শরীরে বিভিন্ন স্থানে চুলকানি হয়েছে, যে চুলকানিগুলো কিন্তু রাত্রিকালীন সময় বিছানার গরমে বৃদ্ধি পায় এবং এই রোগীরা কিন্তু গরম কাতর। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর পরবর্তী এপিস্মেল চর্মরোগের একটা দারুণ মেডিসিন। যদি কিনা যে কোনো ধরনের চর্মরোগের রোগী যদি বলে যে তাদের ওই আক্রান্ত স্থানটা ফুল ফোটানোর মতো ব্যথা, জ্বালা, যন্ত্রণা কিংবা ফুল ফোটানোর মতো অনুভূতি আছে আক্রান্ত স্থানটা, তাহলে কিন্তু আমরা এক বাক্যে এপিস্মেল এই ওষুধটা কিন্তু চিন্তা করে নেই। তবে এপিস্মেলের রোগীদের ঔষধ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই রোগীরা কিন্তু অধিক পরিমাণে ব্যস্ত বাগিশ হয়ে থাকে, অধিক পরিমাণে বাচাল হয়ে থাকে, অধিক পরিমাণে রাগী হয়ে থাকে। কাতরতার দিক থেকে এরা গরম কাতর। এখন আপনার কাছে রোগী আসলো, রোগী আসার পরে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই কিংবা বোন কিংবা চাচা কিংবা চাচি, আপনার রোগটা কখন কিভাবে বাড়তেছে কিভাবে কমতেছে। এখন এই রোগী আপনার প্রথম যে কথাটা বলবে যে ডাক্তার সাহেব এত পরিমাণে চুল কাটছে যে মনে হচ্ছে যেন কাটা ফুটাচ্ছে। এখানে প্রথম কথাটাই হবে, ডাক্তার সাহেব আমার এই যে জায়গাটাতে এত পরিমাণে চুল কাটছে, কাটা ফোটা মতো চুল কাটছে, মনে হচ্ছে কি দিয়ে যেন এখানে যেন কি দিয়ে যেন ফুটাচ্ছে। এই কথাটা প্রথম কথাটা বলবে। এর পরবর্তী কথাটা বলবে যে বিশেষ করে গরম লাগলে আর নিস্তার নেই, গরম লাগলে আমি আর সহ্য করতে পারতেছি না, অসহ্য লাগতে যায়, এমন কোন ওষুধ দাও যেন 1 ঘন্টার মধ্যে কমে যায়। বিশেষ করে আটিকরিয়ার যে সকল রোগীগুলো আমাদের কাছে আসে, আটিকরিয়ার রোগী একেবারে চুলকাতে চুলকাতে পুরো সব দাগড়া দাগড়া উঠে যায়, লাল টকটকে হয়ে যায়। রোগী মানে চুলকাতে চুলকাতে অস্থির হয়ে যায় এবং বলে যে মনে হচ্ছে যেন ফুল ফুটাচ্ছে, পিঁপড়ায় কামড় দিয়েছে যেন, কিংবা কোনো কিছু দিয়ে খোঁচা দিচ্ছে ওই জায়গাটায়, বিধায় চুলকাচ্ছে। অর্থাৎ মৌমাছি কামড় দিলে যেমন ধরনের, বিশেষ করে এপিস্মেল তো মৌমাছি থেকেই তৈরি, বিধায় মৌমাছি কামড় দিলে যেমন ধরনের আকৃতি হয়, আর্টিকেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের আকৃতি হয়। কিন্তু অনুভূতি যদি আর্টিকেরিয়া না হয়, যদি অনুভূতি অন্য চুলকানির ক্ষেত্রে অনুভূতিটা যদি সুচ ফোটানো থাকে, হুল ফোটানো থাকে, সুচ ফোটানো সরি হুল ফোটানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এপিস্মেলকে মাথায় রেখে কেস টেকিং করবো, কিংবা কজেশনকে মাথায় রেখে যদি কিনা দেখা যায় যে তার এই চুলকানিটা খুব বেশি গরমে বাড়তেছে, গরম লাগলে আর সহ্য করতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এপিস্মেল অবশ্যই অবশ্যই মাথায় রাখবো। এবং কাতরতার দিক থেকে এপিস্মেল শীত গরম কাতর। মাইন্ডের দিক থেকে আমি বলেছি যে তারা অধিক পরিমাণে বদমেজাজি। মাইন্ডের দিক থেকে আমরা বলেছি তারা অধিক পরিমাণে হিংসুটে টাইপের, এদের ভিতরে ব্যস্ত বাগিশ জিনিসটা দেখা যায়, এরা অধিক পরিমাণে কর্মপটু হয় এবং ধৈর্যহীন হয়, খুব বেশি ধৈর্যশীল হয় না। এবং
এদের যদি হ্রাস বৃদ্ধিটা দেখি, তাহলে প্রথম যে জিনিসটা আমরা খেয়াল করতে পারি, এরা খোলা বাতাসে উপশম বোধ করে, কিংবা গোসল করলে, কিংবা একটু হাঁটাচলা করলে। এছাড়াও এদের যে আক্রান্ত স্থান, এই স্থানটাকে একটু বাতাস দিলে কিংবা একটু আপনার খোলা ভাব থাকলে তারা কিন্তু খুব বেশি উপশম বোধ করে। এরপরে বৃদ্ধিটা কখন হচ্ছে, রুগীর জিজ্ঞাসা করে আপনার তখন বাড়তেছে কখন, রুগী বলবে যে আমি যদি গরম কিছু দেই কিংবা গরম পানি যদি গায়ে লাগে কিংবা গোসল যদি করি, সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে চুলকানি বাড়তেছে, এবং চুলকানির সাথে সাথে যদি অনেক সময় হাঁপানিও দেখা যায়, শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলেও কিন্তু আমরা এই এপিসমেল মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে এপিসমেলকে আমরা চিনলাম। এর পরবর্তীতে যে মেডিসিনটা, সেটা হচ্ছে গ্রাফাইটিস। একটা দারুণ কার্যকরী মেডিসিন, শীত গ্রীষ্ম বর্ষা সকল ক্ষেত্রে উপযোগী একটা মেডিসিন গ্রাফাইটিস। গ্রাফাইটিসের রোগী দেখলেই আমরা অন্য কোনো কথা চিন্তা না করেই কিন্তু গ্রাফাইটিসের কথা মাথায় রাখি, অর্থাৎ যাদের সবকিছুতে মোটা, তাদের ঠোঁট মোটা, তাদের কান মোটা, তাদের পা গুলো মোটা, তাদের স্টুলটা বড় নেয়ার টাইপের অর্থাৎ মোটা, তাদের মাথা মোটা, তাদের বুদ্ধিতেও মোটা অর্থাৎ বুদ্ধিটাও খুব বেশি থাকে না, এবং আটা ফাটা চটা। কোন চর্মরোগে যদি আঠা থাকে, চটচটে মধুর মতো আঠা থাকে, ওই চর্মরোগটা যদি ফাটা থাকে এবং চটা অর্থাৎ বের হয়ে গেছে, আপনার চটে গেছে, যার ফলে রক্ত বের হচ্ছে, ব্যথা খুব বেশি আছে, সেক্ষেত্রে আটা ফাটা চটা, সেই জায়গায় হচ্ছে আপনার গ্রাফাইটিস। এবং এদের মাইল্ড সিমটমের ভিতরে যদি আপনি ঢোকেন, তাহলে এরা অধিক পরিমাণে সন্দেহ প্রবণতার জিনিসটা বলেন, কিংবা তাদের ওই কারোর সাথে ঘনিষ্ঠতা, এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে দেখা যায় না। এবং এই রোগীদের সবচেয়ে বড় একটা অনুভূতি আছে, অনুভূতিটা হচ্ছে রোগী আপনাকে এই বলবে যে আমার মুখে কিংবা আমার জিভায় যেন চুল জড়ায় আছে, চুল জড়ায় গেছে, এবং একটা বিড়বিড় ভাব যেন এর ভিতরে আছে। যদি কিনা এই ধরনের লক্ষণ চলে আসে, তাহলে কিন্তু গ্রাফাইটিসকে আমরা আগায় রাখতে পারি। এবং গ্রাফাইটিসের যদি আমরা কাতরতার দিকে খেয়াল করি, এরা কিন্তু শীত কাতর এবং অতি সহজে ঠান্ডা লাগে এদের ভিতরে, এই জিনিসটা কিন্তু গ্রাফাইটিসের ভিতরে আছে। এছাড়াও আপনাকে অবশ্যই তার এগুলো দেখতে হবে, ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখা দরকার। আপনি গ্রাফাইটিসের রোগীর লোক দেখবেন, লোক দেখলে দেখবেন যে মোটা লোকটা, হাত দেখবেন হাতটা মোটা টাইপের। এই গ্রাফাইটিসের রোগীদের ঠিক যেমন অস্ট্রেলিয়ান প্রজাতি, অর্থাৎ গাট্টা শরীর, কিন্তু একদম সহজ ভাষায় যারা এই যে রেসলিং খেলে, এই রেসলিং এর মানুষগুলো যেমন মোটা সোটা গাট্টা থাকে, ঠিক এই ধরনের লক্ষণ কিন্তু, এই ধরনের ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু গ্রাফাইটিস থাকে। সেই সাথে সাথে যদি তাদের চর্মরোগটা আঠা থাকে, ফাটা থাকে, চটা থাকে, যে কোনো ধরনের ডিসচার্জ গুলো যদি আঠা জাতীয় থাকে, মধুর মতো চটচটে থাকে, সেই সাথে ইচিং যদি থাকে, চুলকানি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাফাইটিসকে চিন্তা করব। তবে আমরা ওই যে কথা বলেছি, রোগটা কখন বৃদ্ধি হচ্ছে এটাও আমাদের জানা জরুরি। গ্রাফাইটিসের রোগীর বৃদ্ধিটা হচ্ছে আপনার বিশেষ করে চর্মরোগের ঠান্ডায় বৃদ্ধি হবে, ভেজা আবহাওয়ায় বৃদ্ধি হবে, গোসল করলে বৃদ্ধি হবে, আক্রান্ত স্থানে যদি বর্ষা পানি লাগে বৃদ্ধি হবে, এবং এই
যদি কিনা দেখা যায় শীতকালীন সময়ে ঠান্ডা পড়েছে ওই সময় বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা গ্রাফাইটিসকে মাথায় রাখতে পারি। তাহলে আমরা গ্রাফাইটিসের যে ধরন, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের হ্রাস বৃদ্ধি, তাদের কাতরতা, তাদের মাইল্ড সিমটম, এগুলো সব পেয়ে গেছি। এবারে আসি আমরা পেট্রোলিয়াম। আমরা গ্রাফাইটিস এবং পেট্রোলিয়াম এই দুইটা মেডিসিন কিন্তু শীতকালীন সময় খুব বেশি ব্যবহার করে থাকি। শরীরে যখন পেট্রোলিয়ামের ঘাটতি পড়ে, আমরা ছোটবেলায় ইতে অ্যাড দেখতাম মেরিল পেট্রোলিয়াম জেলি, কেয়া পেট্রোলিয়াম জেলি। অর্থাৎ পেট্রোলিয়াম জেলি বলতে হচ্ছে পেট্রোলিয়ামের ঘাটতি যখন পড়বে শরীরে, ওই সময়টাতে আমাদের যে স্কিন গুলো আছে এই স্কিন গুলো ফেটে ফেটে যায়, কিন্তু এখানে ফাটা আছে কিন্তু আঠা নেই, ফাটা আছে আঠা নেই। এবং শীতকালীন সময় বৃদ্ধি হচ্ছে, রোগীর শীতকাতর কিংবা শীতের সময় বৃদ্ধি হচ্ছে, আমাদের পা ফাটে, হাত ফাটে, কিংবা আমাদের শরীর ফাটে শীতকালীন সময়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা পেট্রোলিয়াম এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে যে মেডিসিনটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিপিয়া। দেখেন এই সিপিয়াকে পালসেটিলাকে আমরা কিন্তু মহিলাদের ওষুধ বলে থাকি। তো এই সিপিয়া রোগী আপনারা যখন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে যাবেন আর চর্মরোগের, সেক্ষেত্রে কিন্তু সিপিয়ার অনেকগুলো রোগী পাবেন। কেমন রোগী পাবেন? যে রোগীগুলো আপনার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব গায়ে প্রচুর পরিমাণে চুলকানি হয়েছে। তো আপনি তখন জিজ্ঞাসা করবেন, তো অবশ্যই আমাদের জিজ্ঞাসা করতে হবে চুলকানিটা কেমন। তখন ও বলবে যে শুকনো চুলকানি। এই শুকনো চুলকানি হওয়ার কারণও আছে। কারণটা হচ্ছে সিপিয়ার শরীরটাই শুকনা, অর্থাৎ ওর শরীরে কোনো প্রকার রস বলে কোনো কিছু নেই। ওর শরীরে রস নেই বিধায় তার স্বামীর সহবাসে সে কখনো ইচ্ছা পোষণ করে না, স্বামীর সহবাসে তারা ব্যথা অনুভূত হয়। ওর শরীরে রস নেই বিধায় কিন্তু ওর স্টুলটা অধিক পরিমাণে কনস্টিপেশন দেখা যায় স্টুলে। ওর শরীরে রস বোধ নেই বিধায় তার সংসারে স্বামী সন্তানের প্রতি কিন্তু খুব বেশি মায়া দয়া নেই। এই সিপিয়া এদের শরীরে রস বোধ নেই, সবসময় দুঃখ, দুর্দশা, কান্না এটাতে ভোগে, সহজেই কান্না করে যায়। এখন কোন রোগীকে যদি আপনি পান তার স্টুলটা কনস্টিপেশন আছে, তার এই যে এটাই চর্মরোগটা স্কিনটা এটা হচ্ছে খসখসে টাইপের, যদি পান যে ব্যক্তিটার যে তার সংসারের প্রতি অনীহা, যদি দেখা যায় যে আপনার কেস টেকিং করার সময় মিনিস্ট্রেশনটা কেমন হচ্ছে, মিনিস্ট্রেশন তার ঠিক মতো হচ্ছে না, লিউকোরিয়ার সমস্যা আছে, অনেক সময় কুস্কিতে কিংবা তলপেটে একটা তাপবোধ ভাব থাকে, অনেক সময় দেখা যায় যে জরায়ুটা নেমে আসবে, এ ধরনের চিন্তাধারা তাদের ভিতরে থাকবে। এবং কাতরতার দিক থেকে যদি বলা হয় তাহলে বলবে যে আমি প্রচুর শীত কাতর, অধিক পরিমাণে শীত লাগে আমার। এই কথাগুলো যখন আপনাকে বলবে আপনার সামনে, এবং যাদের অন্তত পক্ষে এই হোমিওপ্যাথি সম্পর্কে জ্ঞান আছে, ধারণা আছে, তারা কিন্তু রোগীকে ঔষধ দিতে, এই সকল ঔষধ দিতে, সিপিআর মতো ঔষধ দিতে কিন্তু ভুলবে না। এবং আরো একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিপিআর রোগী কিন্তু কখনো মানুষ সঙ্গে থাকতে চায় না, মানুষ সঙ্গ পছন্দ করে না, মানুষ সঙ্গে অর্থাৎ নিরিবিলি থাকতে চায় পুরাতন দিনের গান শোনে। কস্টিকামের ভিতরে, নেট্রামিউরের ভিতরেও কিন্তু এ ধরনের
লক্ষণগুলো পাওয়া যায়, কিন্তু সিপিআর ভিতরেও কিন্তু নিরিবিলি থাকা, পালস ভিতরে নিরিবিলি থাকা এই জিনিসটাও কিন্তু পাওয়া যায়। তাহলে কোন চর্মরোগের রোগী আসলে আমরা যদি এই সকল লক্ষণগুলো পাই এবং সেই সাথে সাথে যদি সে বলে যে আমার লিউকোরিয়ার সমস্যা আছে, আমার কনস্টিপেশন আছে, আমার পিরিয়ডের সমস্যা আছে, এই কথাগুলো যখন বলবে তখন কিন্তু আমরা সিপিআকে এখানে সিলেক্ট করতে পারি। দেখেন আমি যে ঔষধগুলো বলতেছি এই ঔষধগুলো কিন্তু মূল জায়গাগুলো কিন্তু বলে যাচ্ছি। অন্যান্য দেখা গেল যে ঔষধ বিশ্লেষক যারা করে, প্র্যাকটিস অফ মেডিসিন যারা বিশ্লেষণ করেন, ওনারা কিন্তু এইভাবে কখনো বলেন না যে তার হ্রাস বৃদ্ধিটা কখন, কিংবা তার চর্মরোগের রোগীদের ফিজিক্যাল স্ট্রাকচার কোথায় কেমন কি ব্যাপার, এগুলো কিন্তু দেয়া থাকে না। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি তার কারণ এই কথাগুলো যখন আপনি বারে বারে রিপিট করবো, বারে বারে আপনি শুনতে থাকবেন, তখন কিন্তু আপনার মনে গেঁথে যাবে। আমি যে কয়টা মেডিসিনের কথা বলেছি, সিপিআর কথা বলেছি, সালফারের কথা বলেছি, আর্সেনিক অ্যালবামের কথা বলেছি, যে কয়টা মেডিসিনের কথা বলেছি, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু আপনার মেডিকাটাও কিন্তু এর সাথে হয়ে যাচ্ছে। খেয়াল করেন স্যার আমরা স্যার একটু বলেন স্যার। কোনটা? সিপিআর বৃদ্ধি স্যার, আমি একটু গিয়েছিলাম স্যার, সিপিআর বৃদ্ধি এবং উপশম। ও আচ্ছা, এখন সিপিআর বৃদ্ধির কথা দেখেন। এই ম্যাম 1 মিনিট, একটু আমার বোনটা হাসপাতালে আছে তো ফোন দিচ্ছে, একটু কথা বলে নিচ্ছি। আমি 2 মিনিটের সময় চেয়ে নিই। দুঃখিত। তো আমরা সিপিআর রোগের বৃদ্ধিটার কথা বলছিলাম, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে, কারণ এখানে তো সর্বাঙ্গে আমরা এ করতেছি না। চর্মরোগের ক্ষেত্রে, এই চর্মরোগের ক্ষেত্রে সিপিআর রোগীদের বৃদ্ধিটা হচ্ছে আপনার চর্বি জাতীয় যদি খাবার খায়, গরম জাতীয় যদি খাবার খায়, কিংবা এরা যদি গোসল করার পরে কিংবা ঠান্ডা জাতীয় কোনো ধরনের যদি আপনার আবরণ যদি শরীরে লাগে, যেহেতু তারা শীত কাতর, সেহেতু ঠান্ডা জাতীয় আবরণ কিংবা ঝড় বৃষ্টি কিংবা স্যাঁতসেঁতে জায়গায় যদি থাকে, ভেজা আর্দ্র জায়গায় যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সিপিআর রোগটা কিন্তু বৃদ্ধি পায়। উপশমটা কখন হয়? এরা যদি অন্ততপক্ষে একটু গরম জাতীয় জায়গায় থাকে, খুব বেশি নাও, খুব বেশি গরম না, সহনশীল গরম জাতীয় জায়গায় থাকে,
এরা যদি আপনার একটু মানে গরম লাগার ফলে অর্থাৎ সরি ঠান্ডা লাগার পরে ঠান্ডার ঘর থেকে ওই ঠান্ডা বাইরের ঠান্ডা যদি ঘরের ভিতরে ঢোকে তাহলে কিন্তু উপশম বোধ করে, জামা কাপড় পরলে উপশম বোধ করে চর্মরোগীদের ক্ষেত্রে, এবং চুলকানোর সময় এরা উপশম বোধ করে, কিন্তু চুলকানোর পরবর্তীতে কিন্তু জ্বালা অনুভব করবে। এই যদি অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সিপিয়া মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারবো। এরপরে দেখেন হিপাস সালফার। আমরা হিপাস সালফারকে ব্যবহার করতে পারি যে জায়গাটাতে যে চর্মরোগটা অধিক পরিমাণে সেনসিটিভ থাকে, অর্থাৎ চুলকাতে চুলকাতে অধিক পরিমাণে ব্যথা হয়ে গেছে। আপনার কাছে রোগী 15 দিন 20 দিন পরে আপনার কাছে আসলো, আসার পরে বলতেছে যে অধিক পরিমাণে ব্যথা হয়ে গেছে, এই জায়গায় হাত দেওয়া যাচ্ছে না এবং কোন প্রকার কাপড়ের স্পর্শ পর্যন্ত করা যাচ্ছে না, সেই সাথে সাথে আমার মেজাজটা খুবই বেশি পরিমাণে খিটখিটে হয়ে গেছে এবং আমার এই ঘাটা মোটেও শুকাতে চাচ্ছে না। এছাড়াও যদি বলে যে আমার আক্রান্ত স্থান থেকে পাতলা ধরনের পুঁজ কষানো ধরতেছে, সেক্ষেত্রে যদি রোগী শীতকাতর থাকে, রোগী যদি শীতকাতর হয়, অধিক পরিমাণে স্পর্শকাতরতা, মাইল্ড সিমটমের ভিতরে যদি দেখা যায় অধিক পরিমাণে খিটখিটে টাইপের, এবং এই রোগীর যদি ওই আক্রান্ত স্থানে কাপড় পর্যন্ত সহ্য না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হিপাস সালফার, এই হিপাস সালফারকে কিন্তু ব্যবহার করতে পারবো। তবে হিপাস সালফারের যে কথাটা বলেছি আমরা, যে এর পুঁজটা কিন্তু পাতলা টাইপের হবে এবং এই পাতলা টাইপের পুঁজ সহ অনেক সময় দেখা যায় যে এদের শরীরে যে সংযোগ স্থল আছে, এই স্থলটা সংযোগ স্থলটা ফেটে ফেটে যাচ্ছে এবং অধিক পরিমাণে ব্যথা, স্পর্শকাতর ব্যথা যদি থাকে, সেক্ষেত্রে আমরা হিপাস সালফার ব্যবহার করতে পারবো। এদের এই হিপাস সালফারের রোগীদের চর্মরোগে উপশমটা হচ্ছে গরম দিলে, গরম বাতাসে কিংবা সমস্ত শরীর যদি কাপড় দিয়ে ঢেকে রাখে, এবং বর্ষাকাল এবং গ্রীষ্মকালে যদি এরা তুলনামূলক অন্য ঋতুর চেয়ে ভালো থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু হিপাস সালফার ব্যবহার করতে পারবো। এদের বৃদ্ধিটা, হিপাস সালফারের চর্মরোগের বৃদ্ধিটা কখন? ঠান্ডা হাওয়া দিলে কিংবা স্পর্শ করলে, শীতকালে অধিক পরিমাণে ঠান্ডা কিছু খাইলে, সেক্ষেত্রে কিন্তু এদের বৃদ্ধি পাইতে পারে। এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে দেখেন নেট্রামিউর, বহুল ব্যবহৃত চর্মরোগে বহুল ব্যবহৃত একটা ঔষধ। যদি কোনো রোগী বলে যে গরমে মানে সূর্যের আলোতে গেছি তো চুলকানো শুরু হয়েছে, জি সরি স্যার, উপশমটা একটু বলবেন হিপাস সালফার। এক মিনিট স্যার, শুধু হিপাস সালফার এর উপশম বলেছে গরম প্রয়োগে, গরম বাতাসে, গরমকাল এবং বর্ষাকাল, এবং সমস্ত শরীর যদি গরম দিয়ে আবৃত করে রাখে, এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু, এবং বিছানায় যদি শুয়ে পড়ে, বিছানায় শুলে যদি গরম অনুভূত হয়, সেক্ষেত্রে চর্মরোগগুলো কিন্তু উপশম বোধ করে। এটা হচ্ছে উপশম। এরপরে যে কথা হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর আপনার সিমটম নেওয়া লাগবে না, নেট্রামিউর নিজেই তার সিমটমটা দিয়ে দিবে। কেমন? নেট্রামিউর রোগী আপনার কাছে আসলেই তার মুখের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে এ হয় নেট্রামিউর, নইলে সে মেড্রোইনাম, নইলে ব্যাসিনিনাম। কারণ কি? তার মুখটা অধিক পরিমাণে ঘাম থাকবে, মুখে ঘাম, প্রচুর পরিমাণে ঘাম থাকবে, শরীরে ঘাম থাকবে, এবং রোগী বলবে যে আমি একটু সামান্য পরিমাণে
যদি রোদ্রে গেছি তাহলে আর ডাক্তার সাহেব উপায় নেই, অধিক পরিমাণে চুলকায়, যে চুলকানোর কোনো মা বাবা নেই, প্রচন্ড চুলকায়। রাত্রে একটু গরম পড়লে ফ্যানের থেকে বাইরে গেলেই চুলকানি। এবং যদি আপনি তার মাইন্ড সিমটমটা করেন তখন ও কিন্তু অর্থাৎ রোগের কথা বলতে বলতে কিংবা একটু যদি মনে করেন যে তার আবেগের কোনো কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু সে কেঁদে ফেলবে। দুঃখর মতো দুঃখ দেওয়ার পাশে তার যদি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু সে কেঁদে ফেলবে। তার কাতরতার ভিতরে আপনি গরম কাতর পাবেন, তার স্টুলের দিকে যদি খেয়াল করেন তাহলে অধিক পরিমাণে কনস্টিপেশন থাকবে। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার বেশি ভাবাবে, বেশি মানে নেট্রামিউরকে সিলেক্ট করতে বেশি উপকার করবে, সেটা হচ্ছে এরা অধিক পরিমাণে ঘাম প্রবণ, এবং ঘাম হইলে একটু চুলকানি বাড়লেও আরাম বোধ করে, যেটা জেলসের ভিতরে পাওয়া যায়। এবং মুখটা খুব বেশি ঘামে, লবণ এবং লবণাক্ত জিনিস, এই জিনিসগুলোর প্রতি খুব বেশি আসক্তি থাকবে, তিতর প্রতি খুব বেশি আসক্তি থাকবে। এবং আরো একটা কথা বলবে, যদি তাদের গোসলের অনুভূতিটা কেমন জিজ্ঞাসা করতে যান তাহলে কিন্তু বলবে যে আমি সারাদিনে 2 থেকে 3 বার, এবং পুকুরে গেলে ডাক্তার সাহেব আর উঠতে ইচ্ছা হয় না। তাহলে চর্মরোগ যেটাই হোক, যদি এই লক্ষণগুলো আপনি পেয়ে যান তো আমরা কোনো চিন্তাহীন ভাবে নেট্রামিউর ব্যবহার করতে পারি। অর্থাৎ রোদ্রে গেলেই চুলকানি, এবং চুলকানিটা গরমে বাড়তেছে, অধিক পরিমাণে ঘাম হচ্ছে, রোগী অধিক পরিমাণে ইমোশনাল পার্টি, এর সামান্য একটু দুঃখের কথা বললেই সে তার চোখ দিয়ে অঝরে পানি ধরে, লবণ যেমন গলে তেমনি নেট্রামিউর তেমনি গলে। এই লক্ষণগুলো কিন্তু আপনার বিচার করতে হবে। এরপরে দেখেন, আমি ক্রোটন টিক ব্যবহার করে থাকি। এই ক্রোটন টিক মেডিসিনটা এত বেশি কার্যকরী, বিশেষ করে যে সকল চর্মরোগগুলোতে চুলকাতে ছিঁড়ে ফেলে, রোগী সহ্য করতে পারে না, চুলকাতে ছিঁড়ে ফেলে, এবং ওই জায়গাটাতে ক্ষত তৈরি করে ফেলে। সেই সাথে এই রোগীর যদি গরম কাতরতা থাকে, ঠান্ডায় যদি একটু উপশম বোধ করে, গরম পড়লে চুলকাতে ছিঁড়ে ফেলতেছে রাত্রিকালীন সময়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রোটন টিক মেডিসিনটা ব্যবহার করতে পারি। চুলকানির ক্ষেত্রে ক্রোটন টিক সহ আমি রাশভেন ব্যবহার করে থাকি। রাশভেন অর্থাৎ রাস্টক্স, রাশভেন, এই দুটো মেডিসিন কিন্তু খুব বেশি ব্যবহার করে থাকি। তবে যেখানে অস্থিরতা, ছটফটানি আছে, উদ্বিগ্নতা আছে, সেখানে আমি কিন্তু রাস্টক্স, বিশেষ করে এখন এই বর্ষাকালীন সময়, বর্ষায় ভিজে চুলকানা বৃদ্ধি পাচ্ছে, কিংবা পানিতে গোসল করে ওঠার পরে চুলকানা বৃদ্ধি পাচ্ছে, রাস্টক্স ব্যবহার করে। কিন্তু দেখা গেল কোনো পানিতে ভিজে নিয়ে, বর্ষায় ভিজে নিয়ে কোনো কারণবিহীন লাল টকটকে একটা র্যাশ শরীরে বের হয়ে গেল, এই জায়গাটাতে আমি রাশভেন ব্যবহার করি। অনেক বাচ্চাদের দেখা যায়, অনেক সময় দেখা যায় যে বেলেডোনার মতো লক্ষণ, কিন্তু মাইন্ড সিমটমে বেলেডোনা পাচ্ছি না, মাইন্ড সিমটমে রাস্টক্স পাচ্ছি না, সেক্ষেত্রে আমি রাশভেন মেডিসিনটা 30 পোটেন্সি কিন্তু ব্যবহার করি। এটা একটু রাশভেন মেডিসিনটা একটু পড়ে দেবেন, অনেক ভালো। আমি আর্নিকা মেডিসিনটাও কিন্তু চুলকানির ক্ষেত্রে কিংবা লিডাম পালেস্টার চুলকানির ক্ষেত্রে ব্যবহার করে উপকার পেয়েছি। কেন আর্নিকা? দেখেন, আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজের ভিতরে থাকতে হয়। থাকতে হঠাৎ করে দেখা গেল কোনো স্থানে আঘাত লেগেছে, কিংবা থেতলে গিয়েছে, কিংবা লাঠির বাড়ি লেগেছে, কিংবা মস্কে গেছে। এই জায়গাটাতে কিছুদিন পরে, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর পরে যে দেখা গেল আস্তে আস্তে ওই জায়গাটাতে চুলকানি দেখা দিচ্ছে, এবং ওই আক্রান্ত যে স্থানটা, ওই স্থানটা
চুলকানি সহ যদি তীব্র ব্যথা থাকে, কাউকে ধারে পাশে যদি আসতে না দেয়, এবং যদি সে গোসল করার পরে উপশম বোধ করে, যেমন ব্যথা গোসলের পর উপশম বোধ করে লিডাম্পাল আর্নিকাও, ঠিক তেমনি যদি গোসলের পর উপশম বোধ করে চুলকানিতে, সেক্ষেত্রেও কিন্তু আর্নিকা আমরা ব্যবহার করতে পারি। লিডাম্পাল যে জায়গাটাতে কালো শিরা পড়েছিল, যে জায়গাটাতে অধিক পরিমাণে ব্যথা ছিল, ওই জায়গার চুলকানিতেও কিন্তু আমরা লিডাম্পাল ব্যবহার করতে পারি। মাক্সল মেডিসিনটা কিন্তু কার্যকরী মেডিসিন চুলকানির ক্ষেত্রে। যেখানে দেখবেন রোগী উভয় কাতর, যেখানে দেখবেন রোগীর রাত্রিকালীন বৃদ্ধি হচ্ছে, দিনের বেলা কমে যাচ্ছে, যেখানে দেখবেন রোগীর অধিক পরিমাণে ঘাম হচ্ছে, ঘাম হইলে চুলকানি, ঘাম হইলে রোগী অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা পরে উপশম বোধ করতেছে, রোগীর স্যালাইভেশন আছে, সেই সাথে সাথে রোগীর ভিতরে অনেক সময় দেখা যায় ডিসেন্ট্রি ভাব আছে, রোগীর ডিসচার্জ গুলো দুর্গন্ধযুক্ত, আঠালো টাইপের ডিসচার্জ, চুলকানি খুব বেশি পরিমাণে আছে, এই জায়গাগুলোতে আমরা মাক্সল মেডিসিনটা ব্যবহার করতে পারি। ব্যথা চুলকানি, ব্যথা সহ চুলকানি এবং জ্বালা, সে সময় আমরা কিন্তু মাক্সল মেডিসিনটা ব্যবহার করতে পারি। আমি জ্বালার ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে, চুলকানির ক্ষেত্রে, ব্যথা জ্বালা চুলকানি এর ক্ষেত্রে কিন্তু ক্যান্সারিস মেডিসিনটাও কিন্তু ব্যবহার করে থাকি, তবে সেটা লক্ষণ মাফিক। এছাড়াও দেখেন, ক্যান্সারিস ছাড়াও আমরা যে সকল মেডিসিন গুলো ব্যবহার করে থাকি, ফ্যাগোপাইরাম এই মেডিসিনটা ব্যবহার করে থাকি চুলকানির ক্ষেত্রে, কিংবা স্কিন ডিজিজের যে সকল স্কিন ডিজিজ গুলো আমাদের কাছে এসে যায়, সেক্ষেত্রে আমরা ফ্যাগোপাইরাম ব্যবহার করে থাকি। যদি কিনা দেখা যায় যে লিউকোরিয়া যুক্ত চুলকানি থাকে, সেক্ষেত্রে আমরা ইরিওজোট ব্যবহার করে থাকি। যদি কিনা দেখা যায় যে তার মানে মানুষের মহিলাদের কিংবা পুরুষদের গোপন অঙ্গে চুলকানি থাকে, সেক্ষেত্রে আমি ক্যালাডিয়াম স্যাগ এই মেডিসিনটা ব্যবহার করে থাকি। যদি দেখা যাচ্ছে যে হাতের হাতের উপরের অংশে, হাতের তালুতে, জি ম্যাম, স্যার একটু স্লো বলেন স্যার, লিখে খুলাই না। হাতের তালুতে চুলকাচ্ছে কিংবা আঙুলের ফাঁকে চুলকাচ্ছে, অ্যানাগেলিস মেডিসিনটা কিন্তু আমি ব্যবহার করে থাকি। অনেক সময় স্যার হ্যাগোফাইরামের পর কি বলেন স্যার? ম্যাম, আপনি রেকর্ডিং থাকবে, এটা একটু শুনে নিয়েন, তার কারণ আপনি যখন করবেন তখন ওই আরেকটা মেডিসিন বলতে যে থেমে যাব। রেকর্ডিং আছে আমাদের, বুঝলেন? আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ, প্রশ্নটা শেষে করলে আমি শেষে প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন আমি ভুলে গেছি। কথার মাঝে কথা বলে তখন আসলে প্রিপারেশনটা ওরকম থাকে না, ফলে আমরা কেউ কথা না বলি, পরে রেকর্ড দিয়ে শুনবো। অ্যানাগালিস বলতেছেন স্যার, অ্যানাগালিস হাতে চুলকানি, হাতের ফাঁকে, আঙ্গুলের ফাঁকে চুলকানি হচ্ছে কিংবা হাতের তালুতে চুলকানি হচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু কিংবা ওই জায়গাটা যদি শিরশির ভাব থাকে কিংবা বিড় করার মতো, পোকা হাঁটার মতো ভাব থাকে, আমরা অ্যাগারিকাস মস্কাস অ্যানাগালিস এই মেডিসিনটা কিন্তু আমি ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় রোগীর আপনার শরীরে বিভিন্ন জায়গায় ফোটা ফোটা ভাব থাকে, অর্থাৎ ওই যে পদ্ম কাটা থাকে, পদ্ম কাটা জাতীয় থাকে, কিংবা শক্ত টাইপের থাকে, রোগী খুব বেশি রাগী থাকে, এই জায়গাগুলোতে আমি অনেক সময় এন্টিম ক্রুড ব্যবহার করে থাকি, যাদের গরমে বৃদ্ধি হয়। এই ঔষধগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে রোগের যে সকল লক্ষণ বললাম, এই লক্ষণগুলোর ভিত্তিতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। আপনারা চেষ্টা করবেন রোগ কোনটা ওটা না, রোগীর লক্ষণ কোনটা দিচ্ছে, রোগীর ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম, আদার্স কনকমিটেন্স যে সকল সিমটম গুলো আছে, এই সকল সিমটমটা কি দিচ্ছে, এটা এটা চিন্তা করবেন, চিন্তা করে ওষুধ সিলেক্ট করবেন। এখন ডোজ এবং পোটেন্সির ব্যাপারে বলি। দেখেন, ডোজ এবং পোটেন্সি আমি কিন্তু সর্বসময় এই স্কিন ডিজিজের ক্ষেত্রে খুবই সূক্ষ্ম মাত্রায় 1 থেকে 2টা ডোজ দিয়ে আমি বায়োকেমিক ব্যবহার করে থাকি, ক্যালিসাল ব্যবহার করে থাকি, অনেক সময় বায়োকেমিক কিংবা ক্যালিমিউর কিংবা হচ্ছে আপনার ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক ব্যবহার করে থাকি। তবে
ডোজের ব্যাপারে, পোটেন্সি ডোজের ব্যাপারে কখনোই আপনি অধিক ডোজ দিবেন না। দিনে একবার করে, দিনে 2 বার করে 5 ফোঁটা এ ধরনের দিবেন না। এই ধরনের হোমিওপ্যাথ করতে গেলে না আপনার রোগী থাকবেই না টোটালি। বিধায় এই সকল রোগীদের ক্ষেত্রে, স্কিন ডিজিজ রোগীর ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই লোয়ার পোটেন্সি এবং মাত্রাটা, ডোজটা আপনি 1 থেকে 2 মাত্রা দিয়ে এর কার্যকারিতার জন্য অপেক্ষা করবেন। তো এখানে আরো একটা মেডিসিন কিন্তু আমি বাদ গিয়েছে বলতে, ক্যালকেরিয়া কার্ভ, গ্রেট অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ। এই মেডিসিনটার লক্ষণগুলো অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন। যাই হোক, আমাদের রাত এখন অলরেডি 10টা 40 বেজে গেছে। তো আমাদের এই আজকের যে আলোচনা ছিল চর্মরোগ সম্পর্কে যদি আরো 2-1 কথা আমাদের বিলকিস ম্যাম আছেন, বিলকিস ম্যাম যদি সংযুক্ত করতেন, করার পরে আমাদের শাহানুর ম্যাম, উনি মনে মনে একটু স্যারের প্রতি একটু রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে, সমস্যা নেই, পরে আপনার যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ বলে দেব। তো বিলকিস ম্যাম যদি 2-1 কথা বলতে চান তাহলে আমরা একটু উপকৃত হব আপনার কাছ থেকে শুনলে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে যে সবাই কিন্তু চুপচাপ করে স্যারের কথা বলে শুনছেন। আর স্যার কিন্তু খুবই ভালো একজন আলোচক, ভালো মনের মানুষ, খুবই ভালো একজন ডাক্তার। স্যার আসলে কিন্তু ওষুধগুলো বলেছেন যে আপনি আমাদের যে বলে রাসবৃদ্ধি, এই রাসবৃদ্ধি গুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এই রাসবৃদ্ধির উপরে যে স্যার বললো না ওষুধ আসে, আপনার যদি কাজে লাগে। দেখা যায় যে আমি কিছুদিন আগে একজন রোগীকে দাঁতের জন্য অ্যাগনাস কাজ দিয়েছি, কিন্তু আমরা জানি কি অ্যাগনাস পুরুষদের জন্য ওষুধ, তাই না? এখন হচ্ছে লক্ষণ মিলবে যেটা, সেটাই ওষুধ। আর স্যার যেগুলো বলছে সেগুলো তো চমৎকার কাজ করে যদি লক্ষণ মিলে যায়। বলুন আমরা রোগ দেখবো না স্যার, প্রথমে কিন্তু আমি যতটুকু শুনেছিলাম বলেছে যে রোগ দেখবো না, আমার রোগীর কি অবস্থা সেই অবস্থা দেখবো, তাহলে কিন্তু আমার ওষুধ চলে আসবে। আর চর্মরোগটা তো টিকার কারণে, করোনার পর থেকে যারা করোনা টিকা নিয়েছে বা যাদের করোনা হয়েছে তারপর থেকে চর্মরোগটা কিন্তু মনে করেন বিপুল। সবার রোগী আসলেই দাঁত, হোস, পাঁচটা নিয়েই আসে, আর ভয়ঙ্কর অবস্থা নিয়ে আসে। তো এটা কিন্তু আমরা রোগীদেরকে বলবো যে তাদের জন্য আশীর্বাদ। চর্মরোগটা হয়েছে না, তাদের জন্য আশীর্বাদ। করোনার টিকা নেওয়ার পর থেকে বা বিভিন্ন টিকা নেওয়ার পর থেকে বা করোনা রোগটা যখন হয়েছে তারপর থেকে যাদের হয়েছে, কারণ কি এখন আপনি বলতে পারেন আশীর্বাদ কেন? কারণ যাদের মনে করেন যে আমাদের আমাদের শরীরের মধ্যে সবথেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের স্কিন। স্কিনে রোগটা চলে আসলে অনেকে আমাদের যে ক্যান্ট ল বলেন, হ্যারিংস ল বলেন, বিতুলকাস ল বলেন, সব জায়গাতে একটাই কথা যে রোগটা খুব গুরুত্বপূর্ণ অর্গান থেকে কম গুরুত্বপূর্ণ অর্গানে থাকাটা ভালো। কিন্তু যাদের স্কিনে এগুলোতে সমস্যা না হয়েছে করোনার পর, তাদের কিন্তু হার্টে আক্রান্ত হয়েছে, ফুসফুস, লিভার, কিডনি, এমনকি ব্রেন। আমার নিজের আত্মীয়, আমার দেবর করোনার টিকা সে প্রথমে দিয়েছিল ফাইজার, সে কারণ সে হচ্ছে ব্রিটিশ নাগরিক, যে চলে যাবে বাংলাদেশে আসতে, তখন যখন ফাইজার দেওয়া হয়েছে তো বলা হয়েছে যে আপনি যদি লন্ডনে আবার ঢুকতে হয় তাহলে কিন্তু আপনার কি বলে একটা সিনোফার্মা গাড়িটা ছিল না, মডার্না টিকাটা দিতে হবে। তো চতুর্থ টিকাটা মডার্না দিয়েছিল, বাস পরের দিনই তার মনে করেন এমন একটা অ্যাটাক হয়েছে, সে কিন্তু সাথে সাথেই হাসপাতালে গেল, যে দেখলো তার হার্ট আক্রান্ত হয়ে গেছে। তার বয়সটা কিন্তু খুবই কম ছিল, 40-42 এমন বয়স। তো এমনকি অনেকেরই এখন, তখন কিন্তু করোনার সময় বলা হয়নি, টিকা নেওয়ার সময় যে বলা হয়নি যে এত মানুষের কতটা ক্ষতি হবে। তখন কিন্তু ঝটপট কিছু করার নাই, আপনারা সবাই টিকা নেন, আমরা দেশের সবাই টিকা নেওয়া শুরু করছিল। এখন কিন্তু তার সাইড এফেক্ট গুলো বলতেছে। তা আমাদের করোনার টিকার কারণে যে কোনো টিকার কারণে চর্মরোগ হওয়াটা রোগীর জন্য ভালো, এটা রোগীকে আগে বুঝাই দিতে হবে।
আর এটা কিন্তু সারতে সময় লাগবে। কারো কারো হয়তো 2-4 মাসে ভালো হয়ে যায়, কারো 5-6 মাস, 2-4-5 বছরও দেখা গেছে যে এই রোগটা রয়ে গেছে মানুষের শরীরে। কারো শীতে শীতে হয়, কোন সমস্যাটা গরমে গরমে আসে, প্রতি বছরই হচ্ছে, আর বর্ষায় বৃদ্ধি হচ্ছে বা অন্য সময় থাকছে না, বর্ষার সিজনটা হলেই হচ্ছে। ওই যে সেই হিসেবে আমাদের রাজবৃদ্ধি স্যার এতক্ষণ যে আলোচনা করলো, ওষুধ কিন্তু সেগুলোই লক্ষণ অনুযায়ী ওষুধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর স্যারকে তো অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু স্যারের ক্লাস আছে শুনলেই আমি আপ্রাণ চেষ্টা করি স্যারের ক্লাসটা অংশগ্রহণ করবো, কারণ স্যারের ক্লাসটার মধ্যে শুধু ক্লাস থাকে না, আন্তরিকতা, ভালোবাসা সবকিছু থাকে। মনে করে কার্পণও থাকে না যে আমি এই জায়গাটা শিখাবো না, শিখলে সবাই শিখে যাবে, এটাই ভালো লাগে। ধন্যবাদ স্যার, আর আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এতক্ষণ মনোযোগ সহকারে শুনেছেন, আপনাদের কাজে লাগাইতে পারেন, সেটা হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম। ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রুপে আসার জন্য। ম্যামের মতো একজন বিজ্ঞ মানুষ আমাদের গ্রুপে আসেন, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কিন্তু স্যার আপনাদের বলেন না, আপনি বলেন আমি হাসছি, আপনি বলেন আমি হাসছি। যাই হোক ম্যাম, এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে যাবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনার জন্য। স্যার অত্যন্ত সহজ ভাষায় চর্মরোগের কারণ, লক্ষণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসার দিকগুলো উপস্থাপন করেছেন। আমরা নিঃসন্দেহে উপকৃত হব। এখন যদি আমাদের কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে তাহলে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে করেন স্যারকে। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। জি স্কিন ডিজিজের রোগীর জন্য কোনো সাময়িক উপশম দেওয়ার জন্য আপনার কোনো মাদার বা অন্য কোনো ওষুধ ইউজ করা যায় কিনা? দেখেন, স্কিন ডিজিজের ক্ষেত্রে আমি প্রথমেই কিন্তু বলেছি যে সবসময় মাত্রাটা সূক্ষ্ম। এখন সাময়িক উপশম দেওয়ার জন্য আপনি যখন মাদার টিনচার ব্যবহার করবেন, বুঝলেন, তখন কিন্তু ওইখানে অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার এই মাদার টিনচার ব্যবহার করলে আপনার চাপা পড়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই অবস্থাতে আমি কিন্তু মাদার টিনচার ব্যবহার না করে আমি বায়োকেমিকটার দিকে বেশি ঝুঁকে যাই। স্কিন ডিজিজের সর্বসময় বায়োকেমিকের উপর খুব বেশি ভরসা করি। যেমন দেখেন, অধিক পরিমাণে চুলকানিতে আমরা ক্যালিসাল্ফ ব্যবহার করে থাকি, কিংবা দেখা যায় যে আমরা নেট্রাম সালফ এই মেডিসিনটা ব্যবহার করে থাকি, কিংবা দেখা গেল যে ক্যালিমিউর ব্যবহার করে থাকি। বায়োকেমিক গুলো আপনি ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক গুলো ব্যবহার করবেন, কখনো মাদার টিনচারের দিকে না যাওয়ার চেষ্টা করবেন। মাদার টিনচারের দিকে গেলে একটু সমস্যা হতে পারে, ওখানে চর্মরোগটা চাপা পড়ে যায়। এই জন্য বায়োকেমিকটাই সবচেয়ে উৎকৃষ্ট স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ওই ওষুধের পরে বায়োকেমিক ওষুধটা যে ব্যবহার, এইটার গ্যাপটা কতটুকু হবে বা এটার সিস্টেমটা বললে? বায়োকেমিকটা ব্যবহারের ক্ষেত্রে গ্যাপ আমি কখনো দিই না। আমি মনে করেন সালফার কিংবা সোডিয়াম কিংবা পেট্রোলিয়াম গ্রাফাইট যেটাই বলেন, 1 থেকে 2 মাত্রা 3 মাত্রা দিই, মাত্রা শেষ, খাওয়া শেষ। অর্থাৎ প্রত্যেকদিন 1 মাত্রা করে দিই। মনে করেন যে সালফার দিলাম, আজকে সকালে 1 মাত্রা দিলাম, কালকে সকালে 1 মাত্রা, 2 মাত্রা দেওয়ার পরে এবার ফাইটম দিয়ে দিলাম। ফাইটম সে রেক্টিফাইড স্পিড 2 ফোঁটা করে প্রত্যেকদিন খাইতে থাকলো। আর সেই সাথে সাথে বায়োকেমিক যেটা দিই ওটা 4টা করে বড়ি দিনে 2 বার খাইতে থাকলো, এইভাবে আর কি। কিংবা অনেক সময় দেখা যায় ফলস বায়োকেমিক দিই, আইটেম না দিয়ে ফলস বায়োকেমিক দিয়ে দিই, দিয়ে ওই 2টা করে ফলস বায়োকেমিক খাইলো, আর সেই সাথে সাথে রিয়েল বায়োকেমিক খাইলো 4টা করে। রোগী এবার 1-2টা ওষুধ দিলে মন ভালো না স্যার। ধন্যবাদ স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি প্রথমে জয়েন করতে পারিনি, এই জন্য দুঃখিত স্যার। আমি একটু ব্যস্ত, সাতক্ষীরাতে যে বৃষ্টির কারণে আটকা পড়েছিলাম। আজকে তো আমাদের সাতক্ষীরা প্রচুর বৃষ্টি স্যার। জি স্যার। স্যার মাগরিবের পর থেকে রাত প্রায় 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। স্যার ওই যে আপনি সূক্ষ্ম মাত্রা বললেন গ্লোবেজির সাথে, তা ওইটার পোটেন্সির যে শক্তিটা স্যার আপনার আমি বলেছি 30 কিংবা 200। 30 কিংবা 200 যখন আপনার ওই 5 গ্রামের ড্রামে গ্লোবিজ দেওয়ার পরে স্যার কয় ফোঁটা একটা গ্লোবিজ ব্যবহার করবো? বেশি দিলে, খুব বেশি দিলে আপনি 1 ফোঁটা দিলেন, খুব বেশি যদি হয়
গ্লোবিউল। 5 গ্রামের 1 ফোঁটা হুম, দেওয়ার পরে ওতে একটা গ্লোবিউল দেবো। একটা গ্লোবিউল আজকে খাবে আর একটা কালকে খাবে, এরকম ভাবে দিতে পারেন। কিংবা একটা গ্লোবিউল যদি কিনা তার রোগের অবস্থা খুব বেশি সেনসিটিভ থাকে, সেক্ষেত্রে একটা গ্লোবিউল কিংবা 2টা গ্লোবিউল আপনি 30 ml শিশিতে ডিস্টিল ওয়াটার কিংবা আরএস দিয়ে ওতে দিয়ে দিলেন। কিংবা দেখা গেল যে 5 গ্রাম শিশিতে একটা গ্লোবিউল দিলেন, দিয়ে 2টা ভাগ করে দিলেন। আজকে 1 ভাগ খাবে, কালকে 1 ভাগ খাবে, ঠিক এইভাবে। জি স্যার। জি ইনশাল্লাহ স্যার। আমাদের স্যার শাইনুর ম্যাম কই? আর ওই যে স্যার যদি 6 দেওয়া হয় তখন কি আপনার ওই একে আর একটা ডোজ না হয় বাড়াই দিন স্যার। আচ্ছা জি স্যার। জি শাইনুর ম্যাম, এবার বলেন আপনার প্রশ্নটা। স্যার বলতে চাচ্ছিলাম ওই যে স্যার হ্যাগো ফাইরামের কথাটা দুটা লিখতে পারলাম না। হ্যাগো পাইরাম। হ্যাগো ফাইরাম, আমি জি স্যার লিখছি। FAGOPHYRUM। অত্যাধিক চুলকানি থাকবে রোগীর, চুলকাতে চুলকাতে ওই জায়গাটাতে একদম পুরো হেজে যাবে, রোগী চুলকানির মানে ধমকে ছিঁড়ে ফেলবে ওই জায়গা। রাত্রিকালীন বৃদ্ধি, আমরা ফ্যাগোপাইরাম মেডিসিনটা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে মাক্সল কিংবা মেজোরিয়াম এদের সাথে তালগোল পাকায় যায়, কিন্তু ফ্যাগোপাইরাম মেডিসিনটা মাক্সলে যেরকম স্যালাইভেশন আছে, মেজোরিয়ামের যেমন বিছানায় শুইলে বৃদ্ধি হয়, এটা না। রাত্রিকালীন সময়ে যদি হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, প্রচন্ড চুলকাতে 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 ছিঁড়ে ফেলতেছে, সেক্ষেত্রে ফ্যাগোপাইরাম মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে 30 পোটেন্সি। তবে ফ্যাগোপাইরামটা ডিফ্যাক্টিং মেডিসিন না, বিধায় আমি একাধারে 5 দিন ব্যবহার করি, 5 দিন ব্যবহার করে দিয়ে ব্যবহার বন্ধ করে দিই। আমাদের আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার আজকের ক্লাসে কি ভিডিওটা গ্রুপ দেওয়া হবে গ্রুপে? তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না, আমি বাকিটা কালেক্ট করতে পারবো। হ্যাঁ, গ্রুপে দেয়া হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আর দরকার নেই। আসসালামু আলাইকুম। আমাদের মুরব্বী স্যার আছেন, আমাদের আশরাফুল কবি স্যার, মুরব্বী মানুষ, হ্যান্ড রাইজ করেছেন। স্যার বলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশরাফুল কবি স্যার। আশরাফুল স্যার হ্যান্ড রাইজ করতে। মুরব্বী মানুষ তো, উনি বুঝতে পারছেন না হয়তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যারের সাথে কালকে কথা বলে দেবো এই বিষয় নিয়ে, সমস্যা নেই। ওনার সাথে কালকে আমার সরাসরি দেখা হবে। আমাদের এই যে আশরাফুল স্যার আছেন, সবার সাথে আমার সরাসরি দেখা হবে ইনশাল্লাহ। এনারা আমার সাথীর মানুষ। স্যার কালকে কি ক্লাস নেবেন স্যার? শুক্রবার? জি ইনশাল্লাহ কালকে স্যার ওয়েদার ভালো থাকলে অবশ্যই ক্লাস নিব, রেইনকোট নিয়ে আসলে ক্লাস নিব। বলছিলেন যে শুক্রবার না শনিবারটা নেবো? স্যার শনিবারে আমার ক্লাস নিতে হবে হচ্ছে আপনার ইতে, ওই কালীগঞ্জ জিরনগাছা। আসলে ঈদ পড়ে যাচ্ছে তো, এই জন্য শনিবারে জিরনগাছা যাবো, আপনাদের কালকে নেব। জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি তুলি মনে হয়। বলছে কি, এই তো বলছে কি বদ্ধমূল ধারণা বলতে কি বোঝাচ্ছে? যে ধারণা ফিক্স আইডিয়া, আমি যেটা মনে করবো সেটাই। এক গুয়ে মানুষ। আচ্ছা বুঝেছি। সদুল্লাহ স্যার, এবার তাহলে ক্লাসটা অফ করে দেন আজকে মতো। কোনো প্রশ্ন নাই। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আশা করি ভবিষ্যতেও আমরা এরকম মানসম্মত শিক্ষণীয় সেশন উপহার পেতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সঙ্গে চিকিৎসা করতে সহায়তা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর যদি কারো কোনো ইয়ে থাকে, মন্তব্য থাকে, লেখার কোনো কিছু জানা থাকে, গ্রুপে অবশ্যই লিখবেন, আমি ওখানে অ্যান্সার দিয়ে দেবো।